ধরেন একটা স্লাইড দেখালেন, ওখানে একটা কোয়েশ্চেন করলেন, সেটা কতখানি বর্ণনামূলক হতে পারে? লাইক ধরেন না, এটা আমরা সংক্ষেপে আর কি, মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু বলার দরকার নেই আর কি। আহ, যেমন যে গথিক স্থাপত্যের বৈশিষ্ট্য সম্পর্কে বলো, কি কি জানো গথিক স্থাপত্যের বৈশিষ্ট্যগুলো কি, যেমন পয়েন্টেড আর্চ, সিলিং ভল্ট, তাই না, রোড উইন্ডো, স্টেন গ্লাসের ব্যবহার, এই শেষ, এরকম আর কি। মানে খুবই সংক্ষেপে, খুব বিস্তৃত বলার দরকার নেই, তবে কাউকে কাউকে মানে বিস্তারিত বলা লাগতেও পারে আর কি। আচ্ছা, ওকে স্যার, এটি একটু বোঝার জন্য থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আজকে একটা অদ্ভুত ঘটনা হচ্ছে কি, যে তোমাদের এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে তোমরা আসলে 36 জন, মানে আমি সহ স্লাইড সহ 36 জন, কিন্তু আমার গুগল অ্যাটেন্ডেন্সের যে সফটওয়্যারটা এখানে দেখাচ্ছে তোমার 27 জন, 28 জন, সরি। এটার কারণটা কি? অদ্ভুত একটা ব্যাপার, 28 জন দেখাচ্ছে কিন্তু আবার এমনি প্রেজেন্ট আছে তোমার 35 জন। আচ্ছা যাক, আমরা শুরু করি আর কাছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে 10 তারিখ সকাল 10টা থেকে ভাইবা শুরু হচ্ছে, সবাই আশা করি পরিষ্কার, আমি লিখে দিব তারপর তোমাদের গ্রুপে। 10 তারিখ সকাল 10টা থেকে ভাইবা শুরু হবে। আমি মেসেঞ্জার গ্রুপ যেটা আছে তোমাদের কোয়ারেন্টাইন ক্লাস, এই যে মেসেঞ্জার গ্রুপটা, এখানে একটা লিংক পাঠাবো, যেটা গুগল এই যে মিটের একটা লিংক পাঠাবো, কিন্তু কারো ঢোকার প্রয়োজন নেই। প্রথমে যে 1 নাম্বার সে ঢুকবে, আমি নাম মেসেঞ্জার আবার লিখে দিব আর কি, এই কোয়ারেন্টাইন ক্লাসের এই গ্রুপে আমি লিখে দিব যে কে এখন ঢুকবে আর কি। সে শুধুমাত্র আসবে, আমি তাকে অ্যাডমিট করব, তার ভাইবা শেষ হয়ে যাবে, সে বের হয়ে যাবে, তারপরে আমি সেকেন্ড জন যে তার নামটা আবার গ্রুপে লিখবো, সেকেন্ড জন তখন ঢুকবে। বুঝতে পারছো? লিংকটা আমি পাঠাবো, কিন্তু কারো ওই লিংকে প্রবেশ করার দরকার নেই। নাম 1 নম্বরে যে সে শুধু প্রথমবার ইন করবে, আর কেউ ঢুকবে না।
4টা জি শেষ হয়ে স্যার। যাওয়ার পরে আমি সেকেন্ড জন যে তার নামটা যখন গ্রুপে জানাবো যে শুধু নামটাই লিখবো আর কি, সে তখন ঢুকবে এইভাবে। স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলুন। স্যার বাই এনি চান্স যদি মনে করেন যে কেউ যদি একটু কোনো কারণে লেট হয়ে যায়, যেমন ধরেন যে ধরলাম যে স্যার আমি যদি মনে করেন যে 5-10 মিনিট লেট হয়ে গেলাম, আপনার যে টাইমে আপনি আমার নাম কল কারণ করছেন থেকে আমি তুমি ওই টাইমে যখন ঢুকতে জ্যামে পারলাম না, থাকবো না, কিন্তু এরপরে রাস্তায় আমি থাকবো চলে না, আসলাম, তো ওইটা কি? হবে কেন? তোমার তো না তাহলে স্যার, আসতে হবে স্যার যে নেটে হচ্ছে অনেক সময় প্রবলেম করে, তো স্যার ওই জন্য আর কি বলতেছি যে যদি এরকম না, এই কোনো প্রবলেমে কথাগুলো বললো না তো, আটকে যায়। কথাগুলো বলো না। নেট তোমার মানে যে 10 জন করে নেওয়া হবে, আহ, 10 জনই অনলাইনে থাকবে প্রেজেন্ট। কারণ যখন তার নাম লেখাবে সে ওই লিঙ্কে ঢুকবে। মানে এই কথাগুলো বললে হয় কি অনেকের সুবিধা তৈরি হয়, আচ্ছা এই কথাগুলো না বলা ভালো। আচ্ছা স্যার। যখন হবে ইনস্ট্যান্ট তখন সেটা আর কি দেখা যাবে। আচ্ছা, গতদিনে আমরা ক্লাসের এগুলো আমার ফ্রেন্ডস মানে মানে instant then শুরু স্টাইল করা, এবং তারপরে সেটা আস্তে আস্তে পরিণত রূপে গেল। আর এটা রোজ উইন্ডো তোমার তো সেদিন বলা আসছে না, সেট রোজ উইন্ডো এই করে। এই আমি একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম 2 দিন আগে বোধহয়। তো সেই ভিডিওটা কিন্তু পুরোপুরি শেষ প্রপার তা না। কারণ ভিডিওটা দেখানো হলো যে তোমরা এই যে লেডের ব্যাপারটা বোঝো আর কি, কিভাবে কাটাচ্ছে এগুলো হচ্ছে কিন্তু। কিন্তু তোমার একই সঙ্গে আর্টসে এই যে রোজ উইন্ডো তৈরির যে ব্যাপারটা বর্ণনা করা আছে সেইটা পড়ে নিতে হবে। মানে শুধুমাত্র ভিডিও, শুধুমাত্র বইটা দেখলেও হয়তো বুঝতে অসুবিধা হতো। তো এই যে ভিডিওটা দেখার পরে তারপরে আর্টফুল বইতে যে বর্ণনাটা আছে সে পড়লে আরো সহজ হবে আর কি বুঝতে। এই জন্য দেয়া রোজ উইন্ডো গেল। রোজ উইন্ডো এটা হলো সাউথ ট্রান্সেপ্ট অফ সাত্রে ক্যাথেড্রাল। তো দক্ষিণ দিকের ট্রান্সেপ্টের মুখে আমরা যে 3টা স্কাল্পচার দেখি, খুব গুরুত্বপূর্ণ 3টা স্কাল্পচার। এবং এর আগে আমরা এই ধরনের এসেছি, তাই গথিক গথিক ক্যাথেড্রালের মুখে এই ধরনের স্কাল্পচার জ্যাম স্ট্যাচু আমরা দেখে আসছি। তো এটা এই স্ট্যাচুগুলো বা স্কাল্পচার, তাই না? যেমন এখানে যে দেখতে পাচ্ছি এই 3 জনের যে আহ, স্বতন্ত্র পার্সোনালিটির যে ব্যাপারটা সেটা যদি কিছুটা আছে, কিন্তু সেটা আরো পরিণত
অবস্থায় দেখতে পাচ্ছি আমরা এই যে ছাত্রের সাউথ সাউথ ট্রান্সেপ্টে যে স্কাল্পচারগুলো সেখানে দেখতে পাচ্ছি। তো এটার সময়টাও দেখো যে ওইটা দেখলাম 11:49 দেখলাম, আর এটা হলো 1220 থেকে 1230-এর মধ্যে এই স্কাল্পচার গুলো তৈরি করে, অর্থাৎ 50-60 বছরের মধ্যে আর্টিস্টরা যে আরো বেশি ক্লাসিক্যাল স্কাল্পচারের প্রতি ঝুঁকে পড়ছে এবং সেগুলো স্টাডি করছে, সেই ব্যাপারটা কিন্তু এই স্কাল্পচার গুলো দেখে আমরা বুঝতে পারছি আর কি। যেমন একদম এই যে তোমার সেন্ট মার্টিন যে বাম পাশে একদম, যে তার মুখের তার দেখো যে তার তিনি যে শুকনো একজন শুকনো আবার একই সঙ্গে লম্বা একজন মানুষ, সেই ক্যারেক্টার সেই ফিচার্স গুলো কিন্তু তার তার দেহের গড়নের মধ্যে আমরা বোঝা যাচ্ছে যে খুব শুকনো একজন বা স্কিনি একজন মানুষ, ভিতরের কঙ্কালটা ফিল করা যায় এরকম ধরনের শুকনো একজন মানুষ। সেই ব্যাপারটা কিন্তু এখানে তার মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে বা স্বতন্ত্র একজন ব্যক্তি হিসেবে তার যে ক্যারেক্টার সেটা কিন্তু বুঝতে পারছে। মাঝখানে একজন যে সেটা কিন্তু বুঝতে পারছে তিনি একজন মাঝারি গড়নের একজন মানুষ, মোটামুটি আর কি, খুব চিকন না, খুব নরমাল একজন মানুষ, এবং তিনি তোমার অ্যাডমিনিস্ট্রেটর আর কি। অ্যাডমিনিস্ট্রেটর সেটা বোঝানোর জন্য আবার দেখো যে তার হাতে কিন্তু একটা বই, খুব দক্ষ একজন অ্যাডমিনিস্ট্রেটর, সেটা মানে চার্চের বা অ্যাবের একজন অ্যাডমিনিস্ট্রেটর সেন্ট। তারপর তোমার দেখো যে একদম ডানে কে গ্রেগরি। তো গ্রেগরির ব্যাপারটাও দেখো যে তিনি যে মানে খুব নিজের ভিতরে ডুবে থাকেন, নিজে গভীর চিন্তার মধ্যে থাকেন, সেই ব্যাপারটা কিন্তু এখানে ফিল করা হচ্ছে তার পোর্ট্রেটের মধ্যে। দেখো যে তার কাঁধে একটা তোমার হলি স্পিরিটের চিহ্ন হিসেবে একটা ঘুঘু পাখি বসা, এবং মনে হচ্ছে যে তিনি এই ঘুঘু পাখিটার সঙ্গে একটা কনভারসেশন আছেন আর কি, একটা আলাপচারিতা হচ্ছে ঘুঘু পাখির সঙ্গে, এবং তিনি চিন্তিত বা ভাবছেন একটা মানে অন্য একটা জগতে ডুবে আছেন, একটু অসচেতন এরকম একটা ব্যাপার কিন্তু তার এই মুখের যে এক্সপ্রেশন, তার দাঁড়ায় থাকার যে ভঙ্গি, সেগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে। এইটা হলো তোমার খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে 1220-1230 এই সময় থেকে গথিক ক্যাথেড্রাল বা অ্যাবেতে যে ধরনের স্কাল্পচার তৈরি করা হচ্ছে সেখানে আগের চেয়ে অনেক বেশি ক্লাসিক্যাল বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি। এবং আগেও তুমি দেখলে যে ছাত্রের তোমার ফাসাদে যে ফাসাদে যে জ্যাম্ব স্ট্যাচু গুলো আমরা দেখলাম, সেখানে যে লিনিয়ার ড্রাপারি, এখানে কিন্তু ড্রাপারি গুলো ঠিক লিনিয়ার না, যদিও এখানে তোমার কিছুটা একই টাইপের একটা ব্যাপার আছে আর কি, বৈচিত্র্য কিছুটা কম আছে, কিন্তু তারপরেও কিন্তু আগের তুলনায় ড্রাপারির যে ওজনটা, যে ভারী ব্যাপারটা, সেই ব্যাপারটা ফিল করতে পারছি। এবং আগের তুলনায় ড্রাপারির যে ভাঁজ, সেই ভাঁজগুলো আগের চেয়ে তুলনামূলকভাবে স্বাভাবিক মনে হচ্ছে, যদিও পুরোপুরি না, কিন্তু আগের তুলনায় স্বাভাবিক। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এই সময় এসে আস্তে আস্তে গথিক স্কাল্পচার গুলো অনেক বেশি তোমার আগের তুলনায় একটা একটা নিজস্ব এক্সপ্রেশন, নিজস্ব ব্যক্তিত্বের ছাপ এই স্কাল্পচার গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? তোমরা যে দেরি করে যারা আসো তারা আসলে খুব কিন্তু সমস্যা তৈরি করো। এই যে আমার বারবার স্লাইডটা মিনিমাইজ করে আবার অ্যাড করতে হয়, এটা একই সঙ্গে আরো অনেকগুলো মানুষের কিন্তু অসুবিধা হয়। স্যার আমার এতক্ষণ অ্যাড হচ্ছিল না। তাসলিমা জান্নাত, এবং দেখো যে এই স্কাল্পচার গুলো এই যে আবার এসেছে, দেখো কি অবস্থা। এটা আসলে আমার উচিত হলো আর মানে অ্যাডমিট না করা, এটা হলো আমার উচিত, এটা ভুলটা আসলে আমার। আর কাউকে আজকে অ্যাড করবো না, আজকে যে কজন 41 জন না যথেষ্ট। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখো যে এখানে এই তোমার ফাসাদের যে জ্যাম স্ট্যাচু গুলো দেখলাম, সেইগুলোর তুলনায় এই স্কাল্পচার গুলো কিন্তু স্তম্ভ থেকে আরো বেশি ফ্রি হয়ে বাইরে বের হয়ে আসছে, তাই না? এখানে দেখো যে পেছনের যে স্তম্ভগুলো, যে পিলার গুলো, সেগুলো কিন্তু অ্যাটাচ হওয়া সত্ত্বেও সেগুলো হচ্ছে স্কাল্পচার গুলো কিন্তু অনেক বেশি সামনে বের হয়ে আসছে, তাই না? অর্থাৎ মানে আগের তুলনায় যে কলামের সঙ্গে অ্যাটাচ যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা থাকছে, কিন্তু তারপরে কলামের চেয়ে আরো বেশি স্বতন্ত্র ভাবে নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে স্কাল্পচার গুলো বের হয়ে আসছে বাইরের দিকে, মানে আরো বেশি ফ্রি স্ট্যান্ডিং
ব্যাপারটা আসছে। তারপরে সাউথ ট্রান্সেপ্ট অফ সাত্রে ক্যাথেড্রাল, আচ্ছা সাউথ আগেরটা তো সাউথ এই দেখলাম তাই না? হ্যাঁ, সাউথ ট্রান্সেপ্ট আগেরটাও ছিল, এটাও সাউথ ট্রান্সেপ্ট। সাত্রে ক্যাথেড্রালের সাউথ ট্রান্সেপ্টে একজন নাইট বা একজন আহ, ধর্মীয় যুদ্ধের বীর আর কি, এরকম একজন সেন্ট, সেন্ট থিওডোর যার নাম। তো তার একটা স্কাল্পচার দেখতে পাচ্ছি, জেম্ব স্ট্যাচু। সেখানে দেখতে পাচ্ছি যে তোমার এই যে সেন্ট থিওডোর, যে সে কিন্তু যেভাবে দাঁড়ায় আছে তাতে কিন্তু তার একটা ব্যাপার আমরা বুঝতে পারছি যে কিছুটা তার ডান দিকের পায়ে একটা ভরের অনুভব আসছে আর কি, যেটা আমরা ক্লাসিক্যাল কন্ট্রাপোস্ত দেখতাম আর কি, আগের ক্লাসিক্যাল গ্রিক স্কাল্পচারে বা রোমান স্কাল্পচারে দেখতাম তাই না, কন্ট্রাপোস্ত, অর্থাৎ এক পায়ে ভার দিলে পুরো শরীরটা ওই ভার অনুযায়ী যেভাবে রিল্যাক্সে দাঁড়ায় আর কি, তাই না? কন্ট্রাপোস্ত অর্থাৎ বাম অথবা ডান যে কোনো একটা পায়ে পরিপূর্ণ ভার দেওয়ার কারণে আর একটা পা জাস্ট আলগাভাবে রাখা থাকে ব্যালেন্সের জন্য, এবং পুরো শরীরটা, কোমর, কাঁধ সবকিছু কিন্তু ওইভাবে একটা রিদম তৈরি হয় তাই না, উঁচু নিচু হয়ে একটা কোমর বা কাঁধ একটা ব্যালেন্স তৈরি করে আর কি, সেটা আর কি। তো ফলে ফিগার গুলো অনেক বেশি স্বাভাবিক মনে হয়। তো এখানে দেখা যাচ্ছে সেন্ট থিওডোরের দাঁড়ানোর মধ্যে কিন্তু কন্ট্রাপোস্তর একটা সাজেশন আমরা পাচ্ছি, যদিও পরিপূর্ণভাবে হয়নি, কিন্তু তারপরেও একটা অনুভূতি কিন্তু হয় যে তিনি ডান পায়ে ভর দিয়ে আছেন। এবং তোমার পলিক্লেটাসের স্পেয়ার বেয়ারের কথা যদি মনে করতে পারো, হাই ক্লাসিক্যাল সময়ের একটা স্কাল্পচার, সরি আর্লি ক্লাসিক্যাল সময়ের, আর্লি ক্লাসিক্যালের শেষ দিকের একটা স্কাল্পচার স্পেয়ার বেয়ারার, মনে আছে কি পলিক্লেটাসের স্পেয়ার বেয়ারার? জি স্যার। আচ্ছা, তো স্পেয়ার বেয়ারের যেমন হাতে একটা তোমার বর্শা ছিল, এখানে কিন্তু এই যে সেন্ট থিওডোরের ডান হাতে একটা আমরা অস্ত্র দেখতে পাচ্ছি, এবং তার বাম হাতটা দেখো যে বাম হাতটা আলগোসে একটা শিল্ডের উপর রাখা আর কি, অর্থাৎ তোমার ওই আত্মরক্ষার যে বর্ম বা ইয়ে আর কি, কি বলে শিল্ড, তোমার ইয়ে, যাক শিল্ড বুঝতে হলে হবে। তো সেই শিল্ডটা বাম হাতে রাখা আর ডান হাতে তোমার স্পেয়ার বেয়ারার, মানে সরি মানে স্পেয়ার ধরা। তো সেই ক্লাসিক্যাল ব্যাপারটা কিন্তু আমরা আবার নতুন করে ফিল করতে পারছি। আবার দেখো যে স্কাল্পচারটা যেন খুব বেশি আলাদা না মনে হয়, স্থাপত্য থেকে যেন খুব বেশি বাইরে বের হয়ে না আসে, বা মানে আলাদা খাপ ছাড়া যেন না মনে হয়। এই জন্য কিন্তু স্কাল্পচারের উপরে একটা দেখো ক্যানোপি, ক্যানোপি মানে তোমার এই যে একটা শেড, স্থাপত্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটা স্কাল্পচারের মাথার উপর একটা শেড তৈরি করা হচ্ছে, ক্যানোপি, যেটা আবার এই যে মূল স্থাপত্যের সঙ্গে কিন্তু অ্যাটাচ। এবং গথিক সময় কিন্তু স্কাল্পচার এবং স্থাপত্য এত বেশি ইন্টিগ্রেটেড বা এত বেশি তোমার কি বলবো, এত বেশি তোমার মানে একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, যে আসলে দুইটার পরিপূরক। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে স্কাল্পচার এবং স্থাপত্য দুইটার পরিপূরক হিসেবে গথিক স্থাপত্য আমরা দেখতে পারি। যেমন এখানে দেখো যে পিলারের গায়ের সঙ্গে অ্যাটাচ অবস্থায় এই স্কাল্পচারটা তৈরি করা হচ্ছে, আবার একই সঙ্গে এই স্কাল্পচারের মাথার উপরে কিন্তু একটা ক্যানোপি দিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা একই সঙ্গে তোমার যেমন ডেকোরেশনের কাজ হচ্ছে, আবার একই সঙ্গে যারা পড়তে পারে না, যারা শিক্ষিত না, তাদের বোঝার জন্য অনেক সহায়ক। এবং এই সেন্ট থিওডোরের যে চুল দেখতে পাচ্ছি আমরা, সেই চুলেও কিন্তু গ্রিক ক্লাসিক্যাল সময়ের যে স্কাল্পচার গুলোর মধ্যে যে ধরনের কার্লি চুল আমরা দেখি, বা রোমান স্কাল্পচারের মধ্যে যে কার্লি চুলের ব্যাপারটা দেখি, এরকম ওই একই স্টাইলের কার্ভিং এর ব্যাপারগুলো কিন্তু এখানে ফিল করা যায়। তারপরে আসো তোমার ফ্রান্সের উত্তর দিকে, কোথায় আমিন্স ক্যাথেড্রাল। আমিন্স ক্যাথেড্রালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্যাথেড্রাল, কারণ এটা কিন্তু হাই ক্লাস মানে হাই গথিক পিরিয়ডের সবচেয়ে উঁচু একটা গির্জা। 140 ফিট হাইট এটার, 140 ফিট হাইট, তার মানে অলমোস্ট এই সময়কার 14 তলা বিল্ডিং এর সমান। এবং এটার নির্মাণ সালটা দেখো যে 1220 সালে এটা শুরু হয় তৈরি করা, এবং 140 ফিট উঁচু, মানে অনেক বড় কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে। এবং তুমি যখন এর ভেতরে নেমে প্রবেশ করবে তখন তোমার উপরে কিন্তু কোনো তালা নাই আর কি, যেমন আমাদের এখন 14 তলা, এই মানে এই হাইটে হলে 14 তলা বিল্ডিং, অর্থাৎ তুমি একটা তালার মধ্যে ঢুকলে তুমি কিন্তু 10 ফিট হাইট পর্যন্ত দেখতে পাচ্ছ, উপরের তালাগুলো তো দেখতে পাচ্ছ না। কিন্তু এইখানে তুমি যখন প্রবেশ করবে তখন কিন্তু 140
140 ফিট পর্যন্তই তুমি একদম ফাঁকা আর কি উপরে। তার মানে তোমার ঢুকলে কিন্তু তোমার নিজেকে অনেক ক্ষুদ্র, অনেক ছোট মনে হবে, এরকম একটা ফিলিং। এবং এখানে আমরা বাইরের দিকে যে ফাসাদ দেখতে পাচ্ছি, এই ফাসাদের কি দেখতে পাচ্ছি, তিনটা তিনটা এন্ট্রান্স গেট, তিনটা প্রবেশ মুখ আর কি। মাঝখানেটা সবচেয়ে বড়। এবং স্যার আমি না স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছি না। তোমাদের সবারই কি একই অবস্থা? স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছ না? আরো না দু এক- স্যার না? আমরা দেখতে পাচ্ছি। দেখতে তাহলে তোমার ওইখানেই সমস্যা হচ্ছে আর কি। সবাই স্যার কিন্তু আমি দেখতে একটু কেটে জয়েন করব আবারও। আচ্ছা, করো। আসে না তো, এখনো আসেনি। আচ্ছা, এর পরের বছর বোধহয় ওর মানে আমার অ্যাডমিট করতে হবে না, অটোমেটিকই ঢুকে যাবে। আচ্ছা, তো আমিনস ক্যাথেড্রাল যেটা, এটা গথিক হাই হাই গথিক সময়ের। হাই গথিক সময়ের সবচেয়ে তোমার উঁচু ক্যাথেড্রাল। তো এটার এই যে তিনটা প্রবেশ মুখ আমরা দেখতে পাচ্ছি, তারপরে এই যে ল্যান্ডসেটের মতনই আর কি তোমার ব্লাইন্ড আর্কেড বলে আর কি। তারপরে দেখো যে এখানে একটা সারি দেখতে পাচ্ছি, আমার মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছ সবাই না? তারপর দেখো যে এই যে ব্লাইন্ড আর্কেডের উপরে একটা প্যানেল দেখতে পাচ্ছি, যে প্যানেলটা দেখা যাচ্ছে যে তোমার ছোট ছোট আর্চের মতন করা উপরে, এবং প্রতিটা দুইটা আর্চের মাঝখানে কিন্তু তোমার পিলার দেওয়া, ছোট ছোট চিকন পিলার দেয়, এবং এখানে অনেকগুলো তোমার মানুষের স্কাল্পচার আর কি, মানে মানব অবয়ব। এবং সেটা হলো তোমার ওল্ড টেস্টামেন্টের বিভিন্ন যেই নবীরা, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজারা, তাদের আর কি লাইন। এটা তোমার কিংস গ্যালারি বলে বোধহয় এটা, হ্যাঁ কিংস গ্যালারি বলে এটাকে। এবং তার উপরে দেখো যে একটা রোজ উইন্ডো পাচ্ছি। তারপরে তো বাকিগুলো এই যে ল্যান্ডসেটের মতন আর কি উঁচু এবং পয়েন্টেড ফাঁকা কি বলবো, জানলার মতন একটা অংশ, এই আর কি। তো দেখো যে গথিক স্থাপত্যকে কেন তোমার রেনেসাঁর সময় এসে অনেক তাত্ত্বিক এটাকে একটু শ্রী বিশ্রী মনে করতে লাগলেন। যেমন দেখো যে অনেক বেশি কিন্তু এটা মানে মানে অনেক বেশি তোমার ক্লামজি আর কি, খুব কমপ্লেক্স ডিজাইন, তাই না? মানে ফ্রি স্পেস পাওয়া যায় না, মনে হচ্ছে যে মানে কি বলবো, এত বেশি অর্নামেন্টেড যে এটা তোমার চোখের ঠিক অনেক অনেক তাত্ত্বিকের আরাম নাও দিতে পারে আর কি। অনেকে এটাকে কুশ্রী মনে করার মতন এরকম আসলে হতে পারে আর কি। তো যে কারণে এটাকে গথিক বলা হতো, যে এটা মনে করতো যে তোমার এটা তোমার খুব বর্বর সংস্কৃতির নিদর্শন, খুব ক্লামজি, খুব বাজে, এরকম মনে করা হতো আর কি, যে কারণে গথিক বলা হয়। কিন্তু আসলে কিন্তু তা না, এটা কিন্তু যথেষ্ট অবশ্যই নিজস্ব একটা ফিচার্স, নিজস্ব একটা ক্যারেক্টার আছে, তাই না? প্রত্যেকেই আলাদা আলাদা নিজস্ব একটা সৌন্দর্য থাকে। তো সেই সেরকম ভাবে তোমার এই ক্যাথেড্রালের নিজস্ব একটা সৌন্দর্য অবশ্যই আছে। তো তোমার আমিনস ক্যাথেড্রালের ইয়েগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে। আমিন ক্যাথেড্রালের তোমার এই যে ফ্লাইং বাট্রেসটা দেখা যাচ্ছে এখান থেকে বাইরে, এবং বাইরে থেকে এটা দেখতে কেমন সেটাও বুঝতে পারছি আর কি, যে গয়নার বাক্সের মতন। এবং দেখো যে এর প্রত্যেকটা বাট্রেসের উপরের যে পিনাকেল, তারপরে টাওয়ার, তারপর নেভের উপরের যেই ছাদের যে প্রান্ত, সবগুলি দেখো যে উপরে কিন্তু পয়েন্টেড, তাই না? পয়েন্টেড হওয়ার কারণে কিন্তু এমনিতেই এটা হাইট অনেক বেশি, এবং এর নির্মাণ শৈলীর কারণে গথিক স্থাপত্য অনেক উঁচু করে তৈরি করা যায়। এবং তারপরে এই বৈশিষ্ট্যগুলোর কারণে আরো বেশি তোমার হাইট বেশি মনে হয় আর কি।
এবং তোমার পাশের তুলনায় হাইটের দিকে তো তারা বেশি জোর দিত আর কি। গথিক স্থাপত্যের এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সবকিছু মিলিয়ে মনে হতো যে এটা পৃথিবীর সঙ্গে সম্পর্কটা তেমন না, এটা মনে হচ্ছে যে আকাশের দিকেই আরো বেশি উঠতে চায়, আরো বেশি শূন্যের দিকে উঠতে চায়। এই একটা ক্যারেক্টার কিন্তু গথিক স্থাপত্যের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ভিতরের ডায়াগ্রামটা বা ভিতরের নকশাটা কেমন, এই যে তোমার ট্রান্সেপ্ট, তারপরে এডিটিং চ্যাপেল, স্কোয়ার, নেভ, এই আর কি। তারপর দেখো যে তোমার এই নেভের যে ব্যাপারটা, যে নেভের এখানে তোমার এই যে কয়টা ছাদ দেখতে পাচ্ছি আমরা, যে 4 পার্টিয়াল ভল্ট। 4 পার্টিয়াল মানে একটা ভল্টকে তোমার রিবের মাধ্যমে 4টা ভাগ করা হচ্ছে, এই জন্য 4 পার্টিয়াল বলা হচ্ছে। যদি তুমি বুঝতে পারছো কিনা এই 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 আয়তক্ষেত্রটা খেয়াল করো, এই যে এটা কিন্তু আয়তক্ষেত্রকার আর কি। এবং আরো বেশি তোমার আয়তক্ষেত্র মানে দুই পাশটা, নেভের দুই পাশটা আরো বেশি তোমার ছড়ানো হতে থাকলো আর কি। তো ফলে আইলসের জায়গাটা ছোট হয়ে যেতে লাগলো, এরকম কিছু বৈশিষ্ট্য আছে এখানে। এই যে ফ্ল্যাঙ্ক বাই স্কোয়ার আইলস গুলো স্কোয়ার আর কি, কিন্তু মাঝখানের এই যে নেভের এই যে নেভ বে যেগুলোকে বলা হয়, এই নেভ বে গুলো তোমার ট্রায়াঙ্গুলার বা আয়তক্ষেত্র আর কি। সরি, আমি ট্রায়াঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার আর কি, রেক্ট্যাঙ্গুলার। এবং তোমার এই যে দুই পাশটা আরো বেশি ছড়াতে লাগলো আর কি, যেহেতু তার উপরে কিভাবে সিলিংটা দাঁড়াবে এইটার ক্যালকুলেশন অনেক পরিষ্কার। ফলে এই ধরনের অনেক ধরনের তোমার কারণ, যে কারণে তোমার গথিক স্থাপত্য ইয়ের চেয়ে অনেক বেশি আলাদা, রোমানেস্ক বা তোমার আর্লি গথিকের চেয়ে হাই গথিক অনেক আলাদা। তারপর আমরা যদি সিলিং এর দিকে তাকাই, তাহলে সিলিংটা কেমন দেখবো। এবং উপরে দেখো যে তোমার এইগুলো তো জানো যে ক্লিয়ার স্টোরি, একদম উপরে ভেতরে আলো আসার জন্য, এবং সেখানে তোমার স্টেইন গ্লাস ব্যবহার করা হচ্ছে। তারপরে তোমার এই যে ট্রাইফোরিয়াম, তারপরে আসছে নেভ আর্কেড, এই যে নেভ আর্কেড। এবং এর আলো আসার ব্যাপারটা কেমন, দিনের বেলায় এটা কেমন দেখা যাবে, এটার একটা নমুনা তোমরা বুঝতে পারছো। যে ভেতরের তুমি যখন প্রবেশ করবে তখন এটা এখানে কিন্তু দেখো যে এই যে ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বসার বেঞ্চ। তো হাইটটা তাহলে এই বেঞ্চের অনুপাতে বুঝে নিতে পারো আর কি, যে কত বিশাল আর কি। কম্পাউন্ড পায়ার, এই যে 4 পার্টিকেল ভল্ট কিভাবে হচ্ছে, যে পয়েন্টেড আর্চ, তারপরে এই যে তোমার রিব, এই রিব গুলো আবার আসছে তোমার কম্পাউন্ড পায়ার দিয়ে নিচে ভরগুলোকে নিয়ে আসছে আর কি। আচ্ছা, তারপরে হলো যে ট্রুমাউ স্ট্যাচু অফ সেন্ট্রাল ডোরওয়ে, বাউডিউ বলা হয় এটাকে। তোমার যীশু খ্রিস্টকে দেখানো হচ্ছে। ওয়েস্ট ফাসাদা বা আমিন ক্যাথেড্রালের ওয়েস্ট ফাসাদে বা প্রবেশ মুখে আমরা দেখতে পাচ্ছি যে যিশুর একটা স্কাল্পচার, এবং যিশুর বাম হাতে বাইবেল ধরা এবং ডান হাতটা উঁচু রাখা, অর্থাৎ তিনি কিছু একটা বলছেন, কিছু একটা নির্দেশ দিচ্ছেন এরকম। এবং এখানেও দেখা যায় যিশুর স্কাল্পচারের উপরে কিন্তু একটা ক্যানোপি দেখতে পাচ্ছি, এবং এই ক্যানোপির কারণে কিন্তু স্কাল্পচারটা আরো বেশি স্থাপত্যের সঙ্গে আরো বেশি তোমার ইন্টিগ্রেটেড হচ্ছে আর কি, বা আরো বেশি তোমার সহায়ক হচ্ছে আর কি। মানে স্থাপত্যের সঙ্গে ভাস্কর্যের যোগাযোগটা আরো বেশি জোরালো হচ্ছে। এবার এখানে দেখো যে যিশুর ড্রাপারের যে ফোল্ড গুলো দেখতে পাচ্ছি, সেগুলো বেশ ভারী, এবং সেগুলো আগের চেয়ে আরো বেশি ন্যাচারালিস্টিক মনে হচ্ছে, স্বাভাবিক মনে হচ্ছে। এবং যিশুকে এখানে দেখানো হচ্ছে একজন মোটামুটি ইয়াং একজন মানুষ হিসেবে, এবং যিশুর পায়ের নিচে একটা সিংহ এবং একটা ড্রাগন। এবং এটা দেওয়ার কারণ হলো যে অশুভ শক্তির প্রতীক হলো এই ড্রাগন এবং সিংহ, এবং তার উপরে যিশু দাঁড়ায় আছেন। অর্থাৎ পৃথিবীর জাগতিক যে খারাপ জিনিস বা ক্ষতিকর জিনিস যেগুলো, সেগুলোকে যিশু দমন করে রেখেছেন, এবং আগত দর্শনার্থী বা যারা প্রার্থনাকারী তাদেরকে শান্তির কথা বলছেন, এবং
সেই শান্তির কথাটা বলার মধ্যে কিন্তু কোনো হুমকি ধামকি নেই আর কি। যেমন আমরা এর আগে অনেক স্কাল্পচার দেখে আসছি যিশু, যেখানে হয়তো বা সবকিছু মেলায় পারিপার্শ্বিক যে সিচুয়েশন, তাতে মনে হচ্ছে যে অনেকের মধ্যে একটা ভীতি জাগায় আর কি। যেমন শেষ জাজমেন্টে কিভাবে দোষীদেরকে সাজা দেওয়া হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে, এই ধরনের কিছু স্কাল্পচার তোমরা রোমান্সের সময় দেখে আসছো, তাই না? এখানে কিন্তু যিশুকে সেরকম পজিশনে দেখানো হচ্ছে না। এখানে যিশুকে অনেক বেশি মানবিক, অনেক বেশি দয়ালু, মানে জাস্ট উনি বলছেন যে আমার আমার দেখানো আদর্শের পথে, আমার দেখানো পথে আসলে তোমরা শান্তির খোঁজ পাবে, এরকম একটা খুব সুন্দর বার্তা মনে হচ্ছে যে তিনি দর্শনার্থীদের বা আগত প্রার্থনাকারীদের উদ্দেশ্যে বলছেন আর কি। তারপর রাইমস, এটা কোথায় দেখলাম, ফ্রান্সের উত্তর দিকে রাইমস এলাকায়। রাইমসে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা বিখ্যাত ক্যাথেড্রাল, রাইমস ক্যাথেড্রাল। এবং রাইমস ক্যাথেড্রালে দেখো যে এর যে অর্নামেন্টেশন বা এর যে আলংকারিক মানে অলঙ্করণের যে ধরনটা, সেটা কি অনেক ক্লামজি, তাই না? অনেক অনেক মানে ফ্রি স্পেস কিন্তু নাই এরকম, মানে খুবই প্রতিটা জায়গায় মনে হচ্ছে যে কিছু না কিছু করা। এখানে দেখো যে কিংস যে গ্যালারিটা, সেটা আবার এই যে রোজ উইন্ডোর উপরে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা এর আগে আমরা রোজ উইন্ডোর নিচে দেখে আসছি আর কি। মানে আমি তাহলে দেখলাম যে রোজ উইন্ডোর নিচে, আর এখানে দেখতে পাচ্ছি রোজ উইন্ডোর উপরে কিংস গ্যালারিটা। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে এন্ট্রান্সের যে মানে মেইন যে ডোরটা, তার উপরেও কিন্তু একটা রোজ উইন্ডো দেখতে পাচ্ছি, যেটা এর আগে আমরা দেখিনি। এর আগে যেখানে স্কাল্পচার ব্যবহার করতে দেখলাম অন্যান্য ক্যাথেড্রালে, এখানে দেখা যাচ্ছে যে স্টেন গ্লাসের ব্যবহার এত বেশি পরিমাণে হচ্ছে যে এই টিম্পানামেও কিন্তু একটা রোজ উইন্ডো দেখতে পাচ্ছি আমরা। এবং সেই টিম্পানামটা আবার একটা এই রোজ উইন্ডোটা আবার একটা পয়েন্টেড আর্চের ভেতরে, এমনকি মাঝখানে যে মেইন রোজ উইন্ডো, অর্থাৎ দেখো যে এই 1200 পর থেকে ক্যাথেড্রাল গুলো কিন্তু আরো অনেক বেশি তোমার অলঙ্করণে আরো অনেক বেশি ডেকোরেটিভ হতে থাকলো আর কি। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, কিংস গ্যালারিটা এরকম উপরে উঠে যাওয়ার কি কোনো উদ্দেশ্য ছিল বা কোনো ইয়ে ছিল? না এটা আসলে এইভাবে উদ্দেশ্য না, মানে তোমার যিনি স্থপতি ছিলেন, যিনি মূল এই স্থাপত্যের ডিজাইন করলেন আর কি, তিনি হয়তো মানে নিজস্ব একটা চিন্তার জায়গা ছিল যে এটা উপরে দিলে বেশি ভালো লাগবে বা আরো বেশি জিনিসটা গোছানো হলো। মানে প্রত্যেকটা ক্যাথেড্রাল আসলে একটা একটা কপি না, দেখা যাচ্ছে মেইন কিছু ফিচার্স গুলো এক, যে 3টা প্রবেশ মুখ পাচ্ছি, রোজ উইন্ডো আছে, কিন্তু এই যে বিভিন্ন প্যানেল গুলো উপরে নিচে করে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট আর কি বলতে পারো, যে কোনটা আসলে কেমন দেখায়, কোনটা এটা বোধহয় আরো আগের চেয়ে আরো বেশি মার্জিত হলো, আরো বেশি গোছানো হলো, এরকম আর কি। নতুন করে দেখানোর জন্য? হ্যাঁ, মানে আরো বেশি কিভাবে করা যায় এরকম। থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, তারপরে দেখো যে তোমার নেভ অফ রাইমস ক্যাথেড্রাল। আচ্ছা, রাইমস ক্যাথেড্রাল এই যে রোজ উইন্ডো দিয়ে যখন আলো আসে তখন বিষয়টা কেমন, কিভাবে কতটা কালারফুল লাইট ভেতরে আসে দেখো। আচ্ছা, রাইমস ক্যাথেড্রালের হাইটটাও কিন্তু অনেক হাইট আর কি। আমি এটা যদিও এখন এক্সাক্ট বলতে হচ্ছে না, এটা দেখতে হবে, এটা ইয়ে করলে তোমরা পেয়ে যাবে আর কি। এটাও কিন্তু অনেক উঁচু আর কি। এই যে নিচের ইয়েটা দেখলেই বুঝতে পারছো যে নিচের যে বসার জায়গাগুলো। আর এখানে প্যানেল বলতে আসলে এখানে 3টা সেকশন আমরা, যে উপরে রোজ, সরি উপরে হলো তোমার ক্লিয়ার স্টোরি, তারপরে ট্রাইফোরিয়াম, তারপরে নিচে হলো যে আইলস এর বা নেভ আর্কেড আর কি, আইলস। তারপর একটা গুরুত্বপূর্ণ স্কাল্পচার দেখো যে এটা হলো যে তোমার রাইমস ক্যাথেড্রালের ওয়েস্ট ফাসাদে, অর্থাৎ পশ্চিম দিকের প্রবেশ মুখে আমরা বেশ কিছু স্কাল্পচার
আছে, তার মধ্যে এই ভেজিটেশন বলতে তোমার ভেজিটেশন হলো যে তোমার মেরি যখন তোমার সন্তান সম্ভবা, তখন তিনি তার এক কাজিন সম্ভবত আর কি কাজিনের বাড়িতে যান, যার নাম হলো এলিজাবেথ। তো এখানে আর কি দুইজনকে দেখাচ্ছে একসাথে, এই এবং এলিজাবেথ কিন্তু তোমার এই দেখেই বলেন যে তুমি এই যে সন্তানের মা হবে সে অনেক মহান কেউ হবে আর কি। এই যে সিচুয়েশনটা এটা কিন্তু অনেক তোমার চিত্রকলা দেখবা, এটা নিয়ে অনেক স্কাল্পচার দেখবা। তো এইখানে রাইমস ক্যাথেড্রালের প্রবেশ মুখে আমরা একটা স্কাল্পচার পাচ্ছি, এরকম দুইজন ব্যক্তি মানে দুইজন ভদ্র মহিলাকে আমরা দেখতে পাচ্ছি। বামে যে তিনি হলেন মেরি এবং তিনি হলেন সন্তান মানে যিশু তখন অলরেডি তার পেটে, এবং এলিজাবেথ যে তাকেও দেখতে পাচ্ছি। তো এইখানে দেখো যে এইখানে কন্ট্রাপোজের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক বেশি সুস্পষ্ট, এবং এখানে মেরি এবং এলিজাবেথের যে ড্রাপারির যে ভাঁজ সেগুলো কেমন, সেগুলো আরো অনেক বেশি তোমার ক্লাসিক্যাল স্কাল্পচারের মতন আর কি। মেরির চুল কোঁকড়ানো, তার মাথায় একটা ঘুমটা দেখতে পাচ্ছি। তারপরে তার ড্রাপারি গুলো দেখো যে অনেক বেশি আগের তুলনায় অনেক বেশি তোমার ন্যাচারালিস্টিক বা অনেক বেশি স্বাভাবিক ফোল্ড গুলো আর কি। এবং মেরি কোন পায়ে ভর দিয়ে আছেন এবং কোন পায়ে রিল্যাক্স আছেন সেটা কিন্তু আমরা কাপড়ের উপর থেকেই বুঝতে পারছি, যে মেরির বাম পাটার উপরে ভর রাখা এবং ডান পাটা আলগোছে সামনের দিকে আগাচ্ছে বা পড়বে, এরকম একটা রিল্যাক্স আর কি। এবং এলিজাবেথের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা আমরা ফিল করতে পারছি যে তিনি বাম পায়ে ভর দেওয়া, ডান পাটা রিল্যাক্স। এবং একই সঙ্গে এখানে তোমার দেখো যে জেস্চার, দেখো জেস্চারাল যে মুভমেন্ট সেটা কিন্তু এখানে অনেক বেশি প্রকট বা অনেক বেশি লাইভ একটা ফিল আসছে জেস্চারের কারণে। দেখো যে হাতের মুভমেন্ট গুলা মানে জেস্চার যেগুলা, এই যে মেরির ডান হাতটা ফোল্ড করে তার বুকের ধারে রাখা, বাম হাতে একটা কিছু ধরা। এবং এখানে তোমার দেখো যে এই এলিজাবেথেরও একই, তার দুইটা হাতই দুইটা মুভমেন্টের মধ্যে আছে। এমনকি পায়ে তো বললামই যে পা দুইটা দুই রকম, এবং একই সঙ্গে পায়ের একটা মুভমেন্ট আমরা ফিল করতে পারছি। সবকিছু মিলায় স্কাল্পচার কিন্তু আরো বেশি আগের তুলনায় আরো বেশি লাইভ হয়ে আসছে। এবং এই স্কাল্পচারের যে স্কাল্পটর যে ভাস্কর তিনি অবশ্যই ক্লাসিক্যাল স্কাল্পচারের ভালো স্টাডি তার ছিল, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা বুঝে নিতে পারছি আর কি। এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে এই যে স্কাল্পটর তিনি খুব ভালোভাবে ক্লাসিক্যাল স্কাল্পচার ক্লাসিক্যাল আর্ট নিয়ে ভালো একটা স্টাডি তার আছে, এটা কিন্তু খুব স্পষ্ট। এইটা হলো এই স্কাল্পচারের মূল বিষয়, যে সেই এত বছর পরে এসে কিন্তু আবার সেই ক্লাসিক্যাল ব্যাপারটা, ক্লাসিক্যাল যে শৈলীটা সেটা কিন্তু নতুন করে আবার আমরা এই গথিক স্কাল্পচারে নতুন করে আবার খুঁজে পাচ্ছি আর কি। এবং তোমরা তো জানোই যে আসলে এর পরে তো রেনেসা আসে, তাই না? গথিকের পরে তো রেনেসা, তো রেনেসার স্কাল্পচার তো আরো একটা নতুন একটা আরেকটা পর্যায়ে গেল আর কি। তো সেই পর্যায়ে যাওয়ার জন্য গথিক স্কাল্পচারেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে, অর্থাৎ গথিক কিন্তু একদম আলাদা কোনো ফেজ না। গথিক স্কাল্পচার হয়ে কিন্তু তারপরে রেনেসার সময় এসে আমরা একদম পরিপূর্ণ এবং এমনকি ক্লাসিক্যাল সময়ের চেয়ে আরো বেশি তোমার স্বাভাবিক বাস্তববাদী ভাস্কর্য দেখলাম আর কি। তো সেই তার আগের পর্ব হিসেবে কিন্তু গথিক সময় থেকে যে আসলে ক্লাসিক্যাল স্টাডি আবার শুরু হলো, সেই ব্যাপারটার প্রমাণ কিন্তু এই দুইটা স্কাল্পচার দেখলে আমরা পাচ্ছি। এই সামনে থেকে দেখো, এবং তারা পেছনের কলাম থেকে কিন্তু আরো একদম ফ্রি হয়ে বেরিয়ে আসছে, একদম ফ্রি স্ট্যান্ডিং স্কাল্পচার, কিন্তু জাস্ট পেছনে কোনো রকমের টুল লাগানো আর কি। এবং পেছন সাইডটা দেখতে পাচ্ছি না, এই কারণে আসলে এটাকে রিলিফ বলতে হচ্ছে, হাই রিলিফ, কিন্তু আসলে এটা মানে বলতে আসলে ফ্রি স্ট্যান্ডিং স্কাল্পচার। এবং কলাম থেকে কিন্তু সে অনেক বেশি বের হয়ে আসছে এবং স্কাল্পচার আগের চেয়ে আরো বেশি গুরুত্ব পাচ্ছে। আচ্ছা, তারপরে আসো যে কোথায় আসলাম, এরপর হলো সেন্ট চ্যাপেল। চ্যাপেল হলো তোমার হলো ব্যক্তিগত বা পার্সোনাল প্রার্থনা করার যেই গির্জা সেটা। তো সেন্ট চ্যাপেল বুঝতে পারছি লুইস নামে একজন তৎকালীন ফ্রান্সের শাসক, যিনি আসলে এই সেন্ট চ্যাপেলটা তৈরি করেন একদম নিজস্ব ব্যক্তিগত সংগ্রহশালা আর কি, অর্থাৎ ধর্মীয় বিভিন্ন রকমের স্মৃতি ধরে রাখা এবং একই সঙ্গে ধর্মীয় প্রার্থনার জায়গা হিসেবে এই চ্যাপেলটা তৈরি করা। তো ব্যক্তিগত চ্যাপেল হিসেবে কিন্তু তোমার সেই হিসেবে এটা বেশ বড় আর কি। এবং এটা কত 1243 থেকে 1248 মধ্যে তৈরি করা। এবং বাইরের দিকে দেখো যে মোটামুটি বেশ কিছু ফিচার্স আমরা পাচ্ছি, যেটা আমরা গথিক স্থাপত্যে মানে দেখতে পাচ্ছি সবসময়, রোজ উইন্ডো, তারপরে যে পিনাকেল, এই যে তারপরে এই যে পয়েন্টেড মানে প্রত্যেকটা জিনিসের এই যে পয়েন্টেড ইয়ে আর কি, ইয়ে আর কি, পিনাকেল আর কি, পিনাকেল পয়েন্টেড আর্চ। যে সবচেয়ে
সবচেয়ে মজার বিষয় হলো যে সেন্ট চ্যাপেলটার ভেতরে কিন্তু তোমার দেয়ালের অংশ খুবই কম, অর্থাৎ সলিড দেওয়াল এইরকম অংশ আরো বেশি কম। এমনিতে গথিক স্থাপত্যে কিন্তু সলিড দেওয়ালের সংখ্যা কম্পারেটিভলি রোমান্সিক সময়ের চেয়ে অনেক কম। আর এই সেন্ট চ্যাপেলটা তার মধ্যে মনে করে যে একদম হাই ক্লাসিক্যাল গথিক আর্কিটেকচারের খুবই উৎকৃষ্ট একটা উদাহরণ, যেটা তোমার মনে করে স্কেলিটন মানে মূল গড়ন জোড়া, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যেমন স্কেলিটন আছে, তাই না? তো মূল যে ব্যাপার, যে কারণে আমরা হাঁটতে পারি, নাহলে তো এই মেরুদণ্ড বা এই ভিতরে স্কেলিটনটা না থাকলে তো আমরা একটা মাংসের দলা হতাম, তাই না? তো সেই ব্যাপারটা যে এইখানেও দেখো যে মূল স্থাপত্যের যে বেসিক যে স্ট্রাকচার, সেটা হলো মূল রেখে, এই যে দেখো যে বেসিক যে স্ট্রাকচার গুলো সেগুলো রেখে বাকি যে ফাঁকা জায়গা যেখানে সাধারণত দেয়াল বা অন্য কিছু ইউজ করা হয় বা তোমার এই যে স্টেইন গ্লাস ব্যবহার করা হয়, সেইখানে দেখো যে পরিপূর্ণভাবে একদম আরো অনেক বেশি পরিমাণে স্টেইন গ্লাসের ব্যবহার করা হচ্ছে এখানে। অর্থাৎ স্কেলিটন দিয়ে মূল স্ট্রাকচারটা দাঁড় করানোর পরে যতটা ফাঁকা স্পেস আছে, যে ফাঁকা যেখানে আলো বাতাস আসার যে জায়গাটা, সেটা তোমার স্টেইন গ্লাস ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আগের চেয়ে আরো অনেক বেশি রঙিন আলো ভেতরে এসে পড়তে পারে। এবং এখানে এই ছবিটা দেখে বুঝতে পারছো যে এটা কত বেশি ডেকোরেটিভ ছিল, অনেক বেশি গয়নার বাক্স। এবং এখানে তোমার কত নেমে দেখুন ৬,০০০+ স্কোয়ার ফিট খালি তোমার তোমার খালি স্টেইন গ্লাসই, এবং পুরো স্ট্রাকচারের 4/3 যতদূর মনে পড়ছে যে 4/3 তোমার এই যে মানে স্টেইন গ্লাস। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ স্কাল্পচার ভার্জিন অ্যান্ড চাইল্ড, ভার্জিন প্যারিস বলা হয়, নটরডেম থেকে পাওয়া। এখানে দেখো যে মেরি এবং তার কোলে স্বাভাবিক যিশু, ছোট্ট যিশু এবং মেরি দাঁড়ানো অবস্থায়। তো মেরির কে কিন্তু এখানে আসলে একজন কি বলবো, মানে পৃথিবীর একজন মানবী বলেই মনে হচ্ছে আর কি, একজন রানী হিসেবে দেখানো হচ্ছে তাকে। অর্থাৎ যিশুর মা হিসেবে তাকে আধ্যাত্মিক বা স্বর্গীয় কোনো ক্যারেক্টার মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে যে তিনি এই পৃথিবীরই কোনো রানী অথবা খুব সম্ভ্রান্ত একজন মহিলা। এখানে তার মাথায় দেখো যে রাজ মুকুট, যেমন রানীর মাথায় আমরা দেখি সেরকম তার ড্রাপারি গুলো দেখে বোঝা যাচ্ছে, এবং ড্রাপারির যে সূক্ষ্ম কাজ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে খুবই দামি একটা, সেটাও কিন্তু তোমার যে স্বর্গীয় কোনো ক্যারেক্টার মনে হচ্ছে না, মনে হচ্ছে যে রাজপুত্র আর কি সেভাবে। এবং যিশু দেখা যায় একদম ছোট শিশু স্বাভাবিক মানে শিশু সুলভ যে ধরনের আচরণ করে, সেই ধরনের আচরণে সে মানে সেই ধরনের একটা খেলা বা আচরণে সে ব্যস্ত। এই পুরো ব্যাপারটা আর কি, যে অনেক বেশি মানবিক মনে হচ্ছে মেরিকে, এবং জাগতিক কোনো রানী হিসেবে মনে হচ্ছে। এবং তার শরীরটা যদি খেয়াল করো, তার গড়নটা, তাহলে এখানে কিন্তু একটা এস মতন একটা দাঁড়ানোর মানে বাঁকানো ভঙ্গি আমরা পাচ্ছি আর কি, এস এর মতন। এবং এটা সম্ভব হচ্ছে কারণ তিনি বাম পায়ে ভর দিচ্ছেন, বাম পায়ে ভর দেওয়ার কারণে তার কোমর থেকে শুরু করে কাঁধ যে পরিমাণ মুভ হচ্ছে, এবং এক পাশে তোমার যিশু ধরা, সবকিছু মিলিয়ে তোমার একটা এস এর মতন ব্যাপার আমরা ফিল করতে পারছি। আমার মাউস পয়েন্টারটা দেখো যে এস একটা ফিল কিন্তু হচ্ছে আর কি, এস এর মতন, মানে একটা ছন্দময় একটা দাঁড়ানোর ভঙ্গি আমরা পাচ্ছি। আচ্ছা, তারপরে আসলে হলো রোয়েন, ফ্রান্সের রোয়েনে তোমার হাই গ্লাস মানে হাই গথিক সময়ের তোমার একটা স্থাপত্য দেখতে পাচ্ছি, এবং একে বলে তোমার হলো ফ্লাম্বিয়ান স্টাইলে বলে আর কি। ফ্লাম্বিয়ান অর্থাৎ তোমার এই যে ফ্লেমের সঙ্গে একটা সম্পর্ক, অর্থাৎ আগুনের শিখা যেরকম, এই জন্য সেই শিখার সঙ্গে এটার একটা মিল পাওয়া যায়। আগুনের শিখা যেমন উপরের দিকে ওঠে একসঙ্গে অনেকগুলো, তাই না? সেরকম একটা ক্যারেক্টার কিন্তু আমরা এখানে পাচ্ছি আর কি। দেখা যায় অনেকগুলো এখানে প্রবেশ মুখ হলো 5টা, এবং 5টা প্রবেশ মুখের উপরে কিন্তু একটা তোমার এটাকে কি বলে আমি ভুলে গেলাম, এটা দেখতে হবে আর কি। এটা একটা দেখা যায় একটা ট্রায়াঙ্গেল আর কি। তো 5টা গেটের উপর থেকে এরকম একটা ট্রায়াঙ্গেল বের হচ্ছে, একটা সুচালো একটা অগ্রভাগ যেটা, এবং পেছনের তোমার যে টাওয়ার সবকিছু মিলায়, এবং এই যে তোমার যে বাট্রেস, ফ্লাইং বাট্রেস যেগুলো আছে পেছনে, সেগুলোর মাথা থেকে কিন্তু পিনাকেল দেখতে পাচ্ছি। সবকিছু মিলে আগুনের শিখার মতন একটা ব্যাপার আমরা ফিল করতে পারছি। এবং এখানে দেখো যে গেটের উপরে যে টিম্পানামের উপরে যে তো তারপরে অনেকগুলো আর দেখতে পাচ্ছি, নেভ দেখতে পাচ্ছি, সরি অনেকগুলো
আর্চ দেখতে পাচ্ছি। তার উপরে দেখো যে আর্চের উপরে যেই ট্রায়াঙ্গেল যেই শেপটা, সেটা কিন্তু দেখো যে অনেক বেশি জালির মতন বা ট্রান্সপারেন্ট একটা ফিল, অর্থাৎ এই জালির ভেতর দিয়ে পেছনের এই যে রোজ উইন্ডো সেটা দেখা যাচ্ছে, তাই না? তো এই সব কিছু মিলে এটাকে তোমার ওই যে ফ্লাম্বিয়ান স্টাইল বলা হয়। ফ্লাম্বিয়ান মানে ফ্লেমের সঙ্গে একটা সম্পর্ক আমরা পাচ্ছি, তাই না? তারপরে তোমার এইটা কি জার্মানি দেখলাম না ফ্রান্সের উত্তর দিকে অল অফ দ্য ক্লথ গিল্ড। গিল্ড মানে কি সংঘ আর কি, তোমার সংঘ বা তোমার ইয়ে আছে না যে বিভিন্ন পেশাজীবী মানুষদের যে সংগঠন থাকে, সেরকম একটা সংগঠন ক্লথ গিল্ড আর কি, মানে কাপড় ব্যবসায়ীদের একটা সংগঠন। সেই সংগঠন বা সংঘের যে অফিস সেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ নিজের যে প্রত্যেকটা বর্গের যে নিজস্ব সংগঠন থাকে, সেই সংগঠনের যে নিজস্ব অফিস থাকে, সেরকম একটা গিল্ড আমরা দেখতে পাচ্ছি, বা সেরকম একটা মানে ইয়ে সেরকম একটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি আর কি, সংঘের হেডকোয়ার্টার বা বিল্ডিং। তো দেখো যে এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এতক্ষণ তো আমরা ক্যাথেড্রাল বা এই রিলেটেড বা চ্যাপেল এই ধরনের জিনিস দেখে আসছি, তো এটা হলো তোমার ধর্ম নিরপেক্ষ একটা স্থাপত্যের এক্সাম্পল, ধর্ম নিরপেক্ষ আর কি, যেটার সঙ্গে ধর্মের কোনো মানে সংশ্লিষ্টতা নাই। তো সেই ধরনের স্থাপত্য কেমন হতো সেটার একটা এক্সাম্পল ক্লথ গিল্ড। তোমার কাপড় ব্যবসায়ী সমিতির যেই কোয়ার্টারটা আমরা ইয়ে দেখতে পাচ্ছি, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, সেখানে একটা বিশাল একটা টাওয়ার দেখতে পাচ্ছি, এবং সেই টাওয়ারটা কিন্তু মূল বিল্ডিং এর চেয়ে বেশ খানিকটা উঁচু আর কি। মূল বিল্ডিং এর যে দৈর্ঘ্যপ্রস্থ তার চেয়ে এই টাওয়ারের হাইটটা অনেক বেশি আর কি। এবং তোমার এই স্থাপত্য একই সঙ্গে তোমার মিলিটারি এবং তোমার কি বলবো মানে সামরিক যে তোমার ইয়ে থাকে, দুর্গ থাকে, যেমন সামরিক দুর্গ, এটা হলো তোমার স্যার শুনতেছি না কিছু। স্যার শুনতেছি না কিছু। যেটা বলছিলাম আর কি, যে উঁচু একটা টাওয়ার দেখতে পাচ্ছি আমরা, যেটা তোমার মূল বিল্ডিং এর দৈর্ঘ্য প্রস্থের তুলনায় বেশ খানিকটা উঁচু, এবং এখানে একই সঙ্গে তোমার সামরিক এবং চার্চের বৈশিষ্ট্য একই সঙ্গে পাচ্ছে আর কি। চার্চে যেমন পিনাকেল গুলা উপরের দিকে যায়, বা এই চার্চের যে ক্রসিং টাওয়ার গুলো আমরা দেখি সাধারণত ক্যাথেড্রালে, সেরকম একটা ক্রসিং টাওয়ারের মতন একটা উঁচু টাওয়ার। আবার একই সঙ্গে দেখো যে বিল্ডিং এর চার কোনায় কিন্তু তোমার প্রহরী দের যে ওয়াচ টাওয়ার থাকে, সেরকম ওয়াচ টাওয়ারও দেখতে পাচ্ছি একই সঙ্গে। তো এটা হলো কি যে তোমার এই ধরনের গিল্ড যারা তৈরি করতো, এই ধরনের বিল্ডিং যারা তৈরি করতো, বিভিন্ন তোমার সংঘ বা প্রতিষ্ঠান যখন নিজেদের এরকম ধর্ম নিরপেক্ষ বিল্ডিং গুলো তৈরি করতো, তখন কিন্তু তাদের একটা অঘোষিত একটা কম্পিটিশন হতো আর কি চার্চের সঙ্গে আর কি। অর্থাৎ তারাও চাইতো যে তাদের নিজস্ব যে ভাবমূর্তি, মানে ব্যবসায়ী হিসেবে তারা যে সুপ্রতিষ্ঠিত এবং তারা যে অনেক সম্পদের মালিক, এই ব্যাপারটা জানান দেওয়ার একটা ব্যাপার কিন্তু তাদের মধ্যে কাজ করতো আর কি। অর্থাৎ এই বিল্ডিংটা দেখতে যত বেশি তোমার রাজকীয় বা অনেক বেশি তোমার গম্ভীর হবে আর কি, মানে ভাব গম্ভীর্যপূর্ণ হবে, তত বেশি তাদের যে ভাবমূর্তি সেটাও মানে বাড়বে আর কি। তো সেরকম একটা জায়গা থেকে কিন্তু একটা অলিখিত একটা কম্পিটিশন সম্ভবত তারা ফিল করতো এই 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 ধরনের সংগঠন বা প্রতিষ্ঠানগুলো। ফলে তারাও চেষ্টা করতো তাদের বিল্ডিংটা যেন তোমার চার্চের মতনই একটা খুব ভাব গাম্ভীর্যপূর্ণ, তাদের তাদের যে নিজস্ব যে ভাবমূর্তি সেটাকে আরো বেশি উঁচুতে নিয়ে যায় আর কি। তারপরে আসে তোমার কোথায়, ফ্রান্সে তো শেষ হয় না। তারপরে তোমার হলো ভিলার্ড দি হোনেকার্ট নামে একজন আর্টিস্ট, তার একটা তোমার ড্রয়িং পেজ আমরা দেখতে পাচ্ছি এখানে, ফিগার্স বেসড অন জিওমেট্রিক শেপ, ফোলিও 18 ভার্স অফ স্কেচবুক।
তো এই সময় কিন্তু গথিক মানে হাই গথিকের সময় আস্তে আস্তে কিন্তু তোমার অনেক আর্টিস্ট নিজেদের স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলে আর কি। বুঝতে পারছো? মানে আগে যেমন ছিল যে আহ, একজন আহ, একজন শিল্পী, একজন চিত্রশিল্পী, তিনি হলো তোমার আহ, ইয়েতেই থাকেন আর কি, অ্যাবে বা মঠেই থাকেন এবং সেখানেই থাকেন খান, এবং ধর্মীয় পুণ্যের কাজ হিসেবে তিনি ড্রয়িং গুলো করেন, বিভিন্ন রকমের বাইবেলকে তিনি চিত্রিত করেন, তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয়গুলোকে তিনি আঁকেন, তাই না? অনেক মানে যারা ছবি আঁকতেন তারা নিজেরও সন্ন্যাসী থাকতেন অধিকাংশ ক্ষেত্রেই। তো এই হাই গথিক সময়ে এসে তোমার আর্টিস্টদের নিজস্ব একটা আলাদা আইডেন্টিটি তৈরি হওয়া শুরু করলো, অর্থাৎ তারা ধর্মীয় বিষয় যেমন আঁকে অর্ডারি কাজ, আবার একইভাবে ধর্ম নিরপেক্ষ বিষয়ে তারা ছবি আঁকে। হুম। অর্থাৎ একদম ফুল প্রফেশনাল আর্টিস্ট যারা তোমার এটা করেই জীবনযাপন করে, তারা তোমার কোনো সন্ন্যাসী বা এরকম কেউ না। সেই ধরনের কিছু মুভমেন্ট আমরা দেখি, সেই ধরনের কিছু আর্টিস্ট বের হতে থাকে। তো সেরকমই একজন আর্টিস্ট হলো ভিলার্ড ডি হোনেকার। তো তার একটা তোমার স্কেচ বুকের পাতা তোমরা এখন দেখতে পাচ্ছ, এবং এই সময়ের আর্টিস্টরা যে অনেক রকমের এক্সপেরিমেন্ট করতে এবং তোমার নেচারের সঙ্গে তোমার এই জিওমেট্রিক গড়নগুলোর কি সম্পর্ক, এই শেপগুলোর কি সম্পর্ক বা কি পার্থক্য, সেগুলো নিয়ে যে তারা ভাবতেন, সেই ব্যাপারটা কিন্তু আমরা এই পেজটা দেখে বুঝতে পারছি। দেখো যে এখানে স্থাপত্যের মানে এই ভিনার্ডি হোনেকার তিনি কিন্তু একজন স্থপতিও ছিলেন আর কি। অর্থাৎ তিনি এই যে স্থাপত্যের ডিজাইন কোথায় কেমন কি হবে সেগুলো ড্রয়িং করতেন, নেভ কেমন হবে, তোমার এই ফাসাদ কেমন হবে বা আইলস গুলো কেমন হবে, এগুলো সবই তিনি ড্রয়িং করতেন, সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। এগুলো সবই তো জিওমেট্রিক, তাই না? এই চার্চ বা অ্যাব এগুলা জিওমেট্রিক লাইনের প্রাধান্য বা যে ত্রিভুজ চতুর্ভুজ এই ধরনের বিষয়গুলো ব্যবহার করা হতো সেখানে। এবং এই বিষয়গুলো তিনি আবার ন্যাচারাল বিভিন্ন বিষয়, যেমন তোমার এই যে পাখি, তারপরে ভেড়া, তারপরে তোমার এই যে মানুষ, তারপরে এই যে বিভিন্ন রকমের প্রাণী আর কি, বাঘ টাক বা এরকম, এইগুলার ভিতরেও ন্যাচারাল অবজেক্ট, মানে এই ন্যাচারাল অবজেক্ট গুলোর সঙ্গে জিওমেট্রিক সম্পর্ক। তো এইখানে তিনি দেখাচ্ছেন যে ড্রয়িং করে দেখাচ্ছেন যে পাখি বলো, তারপরে এই যে ছাগল বলো, মানুষের মাথা বলো, সবকিছুর ভেতরেই আমরা কিন্তু জিওমেট্রিক একটা কাঠামো পাবো। স্যার নমস্কার। বুঝতে পারছো? সেই ব্যাপারটা কিন্তু তিনি এখানে দেখাচ্ছেন যে ন্যাচারাল সবকিছুর মধ্যে মোটামুটি এই জিওমেট্রিক বা জ্যামিতিক গড়ন বা জ্যামিতিক শেপ গুলা আছে নমস্কার। বেজ হিসেবে, সেগুলো তিনি দেখাচ্ছেন এখানে। তোমরা যেমন এই যে যখন মানে এখনো তো যখন স্টাডি করো তখন তোমরা এই যে ইয়ের ফিগার ড্রয়িং এর যে বইগুলো দেখো, সেখানেও এভাবে দেখানো হয় না অনেক ক্ষেত্রে, বক্স বক্স করে পোর্ট্রেট দেখানো হয় বা ফিগার দেখানো হয়, তাই না? তো ওই সময়ের আর্টিস্টরা যে অনেক বেশি স্বাধীনভাবে চিন্তা করতে পারেন এবং তাদের মধ্যে যে কিছু মানে জিজ্ঞাসা কাজ করে এবং তারা যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেন, সেইগুলো আমরা বুঝতে পারছি এই ছবিগুলো দেখে। The God as architect of the world. তো এখানে দেখো যে ঈশ্বরকে একজন স্থপতির মতন করে দেখানো হচ্ছে, অর্থাৎ এই যে তোমার দেখো যে ঈশ্বরকে আঁকা হচ্ছে এবং ঈশ্বরের হাতে একটা কম্পাস, যেটা তোমার গথিক সময়ের যে স্থপতিরা তারা কিন্তু এই কম্পাস দিয়ে তাদের ড্রয়িং গুলো করেন বা মেজারমেন্ট গুলো করেন। এখানে দেখা যাচ্ছে যে গডকে যে তিনি এক কম্পাস সাথে পুরো ইউনিভার্সের ডিজাইনটা করছেন। ইউনিভার্স বলতে তোমার এখানে দেখো যে এই যে সূর্য, তারপরে এখানে চাঁদ, তারপর মাঝখানে একটা দেখো যে এই একটা এমন একটা শেপ যেটা এখনো পুরো পরিপূর্ণভাবে গঠন হয়নি আর কি, মানে পরিপূর্ণ আকৃতিটা পায়নি। তো সেটা নিয়ে তিনি কাজ করছেন। তো বোঝা যাচ্ছে যে হয়তো বা এটা পৃথিবী হবে আর কি, এবং এই যে মহাশূন্য, তারপরে যে অনেক তারা নক্ষত্র। তো বাইবেলের যে যে তোমার গ্রহ নক্ষত্র তারা তৈরি করা হলো, তারপর পৃথিবী তৈরি করা হলো, সেই বাণীগুলার একটা রিফ্লেকশন আমরা এই ইয়েতে পাচ্ছি আর কি। এই বাইবেলের যে ছবিটা সেইখানে সেভাবে দেখানো হচ্ছে। পেছনে দেখো যে গোল্ডের পাত আর কি, গোল্ড লিফ আর কি, গোল্ডের পাতলা পাত ব্যবহার করা পেছনে। আর ভেল্লাম মানে তোমার এই যে চামড়ার উপরে আর কি, বাছুরের চামড়ার উপরে এই ধরনের ছবি আঁকা হতো, এবং এই ধরনের খুব দামি মানে গোল্ডের প্লেট ব্যবহার করা হতো, খুব দামি উপকরণ। আর একটা এরকম পেজ, সেটা মোরালাইজ বাইবেল। এর আগেরটা তো মোরালাইজ বাইবেল ছিল, মোরালাইজ বাইবেল নামে একটা বাইবেল। সেই খুবই রাজকীয় পৃষ্ঠপোষকতায় যে এটা তৈরি করা, সেটা তো বুঝতেই পারছো, কারণ এই যে দেখো যে প্রচুর পরিমাণে গোল্ড লিফের ব্যবহার, যে গোল্ড লিফ যে মানে গোল্ড প্লেট ব্যবহার করা পেছনে ব্যাকগ্রাউন্ডে। এর আগের ছবিটা তো তাই দেখলাম, তাই না? তো এটা খুব রাজকীয় পৃষ্ঠপোষকতায় তৈরি, সেটা কিন্তু আমরা খুব সহজে বুঝে নিতে পারছি। এবং এটা তৈরি করানো হলো এই যে ব্লাঞ্চ নামে একজন রানী, ব্লাঞ্চ অফ ক্যাসেল।
লুইস 9 এর জন্য আর কি। এই যে লুইস 9 এবং এই যে হলো তার মা রানী, এই যে ব্লাঞ্চ, এবং নিচে হলো যে তার নির্দেশে তিনি নির্দেশ দেন যে তখন রাজা লুইস এই যে 9 যে তিনি টিনেজার্স ছিলেন আর কি। টিনেজার্স রাজকুমারের জন্য তার মা এই বাইবেলটা তৈরি করার নির্দেশ দেন, এবং স্বাভাবিকভাবে যেহেতু রানী তার ছেলের জন্য অর্ডার করে করাচ্ছেন, এটা খুব এক্সপেন্সিভ হবে, তো সেটা জন্য গোল্ড লিফ এবং খুব দামি দামি জিনিসপত্র দিয়ে এই বাইবেলটা তৈরি করা হয়। তো ডান পাশে দেখো যে এই যে লুইস 9 বসে আছেন, এইখানে ব্লাঞ্চ অফ ক্যাসেল। তারপর নিচে দেখো যে দুইজন মন্ক বা তোমার মানে সন্ন্যাসী আর কি, মানে একজন সিনিয়র তিনি বলছেন আর এই আরেকজন তার জুনিয়র যে সে লিখছে, এবং একটা আর্চের মধ্যে তারা বসা, এবং এই মাঝখানে যে তোমার আর্চের উপরে যে অংশটা সেখানে স্থাপত্যের বিভিন্ন ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলা বা ধর্ম নিরপেক্ষ বইগুলো কিভাবে মানে ইলাস্ট্রেশনটা কিভাবে হতো, কি ধরনের ইলাস্ট্রেশন হতো, হ্যাঁ সেটার একটা ধারণা কিন্তু আমরা পাচ্ছি। এখানে দেখো যে আব্রাহাম এন্ড দ্য থ্রি অ্যাঞ্জেলস, ফোলিও 7, সল্টার অফ সেন্ট লুইস। সল্টার মানে তোমার হলো যে ধর্মীয় সঙ্গীতের যে অংশটা, সেইখানে সেই রকম একটা অংশে আর কি এই ছবিটা আঁকা। এখানে দেখো যে আব্রাহাম এন্ড দ্য থ্রি অ্যাঞ্জেলস, এখানে দেখো যে দুইটা প্যানেল, কিন্তু মানে দুইটা গল্প বলা হচ্ছে একই প্যানেলের মধ্যে, এবং দুইটা প্যানেলকে এই যে এই পাশে একটা প্যানেল আর এই পাশে একটা প্যানেল, দুইটা প্যানেলকে আলাদা করা হচ্ছে একটা গাছের মাধ্যমে। মাঝখানে দেখো একটা গাছ, একই পেজের মধ্যে দুইটা ঘটনাকে মানে বলা হচ্ছে, কিন্তু ব্যারিকেড হিসেবে বা পার্টিশন হিসেবে একটা গাছকে ব্যবহার করা হচ্ছে। এই বইয়ের যে চিত্রকর, তিনি ধারণা করা হয় যে তিনি একই সঙ্গে তোমার খুব ভালো একজন স্টেইন গ্লাসের শিল্পীও ছিলেন। তো যেহেতু তিনি স্টেইন গ্লাসের কাজই করতেন, মূলত স্টেইন ডিজাইন, স্টেইন গ্লাস গুলো কি ধরনের হবে, কোথায় কি ধরনের গ্লাস বসবে, কি কালার হবে, এগুলো নিয়েই তার মূলত তিনি তার ডিজাইন গুলো করতেন এবং সেই অনুযায়ী কাজ হতো। তো ফলে তিনি যখন বইয়ের ডিজাইনটা করছেন তখন কিন্তু তার এই কাজের মধ্যে স্টেইন গ্লাসের মতন সলিড কালার এবং খুব ব্রাইট কালারের ব্যবহার আমরা বুঝতে পারছি আর কি। এই নীল কালারটা দেখো বা লালটা, মানে স্টেইন গ্লাসে যে ধরনের ড্রয়িং আমরা দেখি সেই ধরনের একটা ব্যাপার কিন্তু এখানে ফিল করতে পারছি। এখানে হলো যে আব্রাহামের কাছে, যে তোমরা জানো যে আব্রাহাম এবং সারা অনেক বয়সে তাদের বাচ্চা হচ্ছিল না, এরকম একটা সময় তিনজন দেবদূত তাদের কাছে আসেন এবং এসে তাদেরকে সুসংবাদ দেন যে তোমাদের এরপর একটা সন্তান হবে। তো এই যে আব্রাহাম, দেখো যে আব্রাহাম তার এই তিনজন অ্যাঞ্জেলকে স্বাগত জানাচ্ছেন। স্বাগত জানানোর পরে তারা ভেতরে আসলো, মানে আসার পর তাদের আপ্যায়ন করা হচ্ছে, এবং দেখো যে দেবদূতদের পেছনে পাখা, মাথার পেছনে হ্যালো, এই আর কি, আর তেমন কিছু বলার নেই। এখানে দেখো যে মাস্টার হনার নামে একজন শিল্পী, তার কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ওই সময়কার শিল্পীদের মধ্যে এমন একজন যিনি তার কাজে অনেক বেশি লাইট শেডের ব্যবহার করেন, এবং লাইট শেডের ব্যবহারের কারণে এবং কিছু কিছু অংশ, যেমন দেখো যে এখানে পায়ের অংশগুলা, তারপর এখানে পায়ের অংশগুলো তার ফ্রেম থেকে বাইরে বের হয়ে আসে। তো একই সঙ্গে যেমন লাইট শেডের প্রচন্ড ব্যবহার করা হচ্ছে, আবার একই সঙ্গে কিছু কিছু অংশ তোমার ফ্রেম থেকে বাইরে বের হয়ে আসছে, ফলে সবকিছু মিলায় একটা 3 ডাইমেনশনাল একটা ইলিউশন তৈরি করে এখানে ড্রয়িং গুলা। বুঝতে পারছো? শুনতে পাচ্ছ সবাই আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। এইটা হলো তোমার এই যে মাস্টার হনারের একটা বৈশিষ্ট্য, যে তিনি তার কাজগুলোতে লাইট শেডের ব্যবহারটা অন্যান্য শিল্পীর চেয়ে বেশি করেন, ফলে তার কাজের মধ্যে একটা ত্রিমাত্রিক ইলিউশন তৈরি হয়। যদিও তার পেছনের অংশ কিন্তু দেখো যে পেছনের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু তিনি সলিড করে রাখেন আর কি, ভরে রাখেন, কোনো পরিপ্রেক্ষিত তৈরি করেন না। তারপর নিচের অংশটা দেখো যে এখানে মনে হচ্ছে যে কাপড়ের কোনো একটা প্যাটার্ন আর কি, কাপড়ের যে প্যাটার্ন সেরকম একটা প্যাটার্ন দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা ঢাকা। এখানে তোমার এই যে কি ডেভিড অ্যানয়েন্টেড বাই স্যামুয়েল নামে যে রাজা, তিনি আর কি ডেভিডকে আশীর্বাদ করছেন, সেরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং সঙ্গে অন্যান্য সিনিয়র যে সভাসদ তারা। তারপর তোমার ডেভিড এবং গলিয়াথের যে যুদ্ধ, সেই যুদ্ধটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সউল নামে একজন রাজা ডেভিডের পেছনে দাঁড়ানো, এবং ডেভিডের হাতে দেখা একটা গুলতি মানে কাপড়ের মাঝখানে মনে হচ্ছে যে একটা গোল পাথর বা এরকম একটা টুকরা, এবং এটা তোমার ঘোড়ায় মারলে অনেক প্রচন্ড বেগে যে গায়ে লাগে আর কি।
তো এখানে তোমার দেখো যে এই গলিয়াত যে এটা হলো দানব আর কি। এই গলিয়াতের সঙ্গে তোমার মানে 10-12 বছরের ডেভিডের যুদ্ধ হচ্ছে, মানে একজন বালকের সঙ্গে একটা দৈত্যের যুদ্ধ, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো দেখো যে অলরেডি তোমার এই যে গলিয়াত যে সে কিন্তু মানে আঘাতে তোমার আহত, এবং তারপরে সে যখন পড়ে যায় তারপরে এই যে দেখো যে ডেভিড সোর্ডের মাধ্যমে বা তরোয়ারির মাধ্যমে এই গলিয়াথের মাথাটাকে আলাদা করে ফেলছে আর কি, সেই দৃশ্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো যে জেন পুসেলি নামে একজন আর্টিস্ট, তার একটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি এখানে। দেখো যে কোনো কিছু একটা লেখা আর কি, একটা কোনো কিছু একটা ডেসক্রিপশন, এবং মাঝখানে মাঝখানে তোমার সেই বর্ণনাগুলোর ইলাস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি, এই আর কি। আচ্ছা, ফুল লতা পাতা পাখি, তারপর অনেক কিছু আর কি আছে, বাদ দাও। আচ্ছা, এখন আসি আমরা ভার্জিন অফ জেনি জেনি ইভার ইভার, হ্যাঁ, ভার্জিন অফ জেন ডিভার। এইখানে হলো যে তোমার ফ্রম অ্যাবে চার্চ অফ সেন্ট ডেনিসের অ্যাবে চার্চ থেকে এটা পাওয়া। এখানে দেখো যে মেরি মমতাময়ী একজন মা, সেটা আমরা বুঝতে পারছি, এবং তার গায়ে খুব দামি একটা কাপড় পরা, তার কোলে হলো তোমার যিশু, এবং তিনি একটা রেক্ট্যাঙ্গুলার একটা বক্সের উপর দাঁড়ানো। এই বক্সটাও তোমার ডেকোরেট করা খুব সুন্দর করে। তো এখানে তোমার এই যে মেরিকে যে কি বললাম যে তোমার কি মানে খুব মানবিক একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে, এবং এই ধরনের স্কাল্পচার তৈরি করা হতো মূলত আসলে পার্সোনাল সংগ্রহে রাখার জন্য আর কি, পার্সোনাল প্রার্থনার এবং সংগ্রহে রাখার জন্য সম্ভ্রান্ত বা রাজা শ্রেণীর কেউ এই ধরনের ছোট ছোট স্কাল্পচার তাদের নিজস্ব প্রয়োজনে তৈরি করাতেন আর কি। যদিও এটা কিন্তু একেবারে খারাপও নয়, প্রায় 2.5 ফিটের মতন আর কি। সিলভার গিল্ড এন্ড এনামেল এবং সিলভারের তৈরি, মানে এনামেল দিয়ে ডেকোরেট করা। তারপর দেখো ওই সময়কার ধর্ম নিরপেক্ষ ভার্জিন উইথ হ্যাঁ আগেটা ভার্জিন চাইল্ডের ডেমো বলা হ্যাঁ এটা তো কথাটা কেটে আসলো, আমি ঠিক আসলে শুনতে পাইনি। এইবারও কেটে যাচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাইনি, একদমই শুনতে পাইনি। হ্যালো, প্রশ্নটা একটু কমেন্ট বক্সে লিখে দেন, তাহলে স্যার পড়ে বলতে পারবে। জি স্যার, আমি প্রশ্নটা ওখানে লিখছি, আমার এখানে নেটওয়ার্কের জি লেখো। তার আমি তখন একটু সামনে আগে অনেক বেজে গেল আর কি। এখন তোমার আরেকটা দেখো যে ধর্ম নিরপেক্ষ একটা জিনিস, জুয়েলারি কাস্কেট। কাস্কেট মানে তোমার ছোট বাক্স বা কোনো কিছু রাখার আধার, সেটাকে তোমার কাস্কেট বলে। জুয়েলারি কাস্কেট একটা, অর্থাৎ গয়না রাখার একটা বাক্স, সেই বাক্সের উপরে তোমার উপরের যে অংশটা, সেখানে আমরা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, এখানে হ্যান্ডেল দেখতে পাচ্ছি, কিন্তু মূল বিষয় হলো যে এটা একটা আইভরি একটা বাক্স, এবং খুব সুন্দর করে ডেকোরেট করা, খুব শৌখিন একটা জিনিস আর কি। এইখানে তোমার একটা ধর্মীয় বিষয় বাদ দিয়ে সমসাময়িক একটা কবিতা বা একটা মানে কাব্যিক একটা জায়গা থেকে আর কি ইলাস্ট্রেশনটা করা। এটা হলো তোমার একটা প্রেমের কবিতা থেকে মূলত আসলে এই উপরের এই যে রিলিফ গুলো দেখতে পাচ্ছ সব ওই কবিতার উপর নির্ভর করে করা। এখানে দেখো যে তোমার একটা দুর্গ দেখতে পাচ্ছি আমরা, দেখো যে দুর্গ একটা, প্রত্যেকটা প্যানেলে একটা দুর্গ। সেই দুর্গ হলো, তো এই দুর্গটাকে বলা হচ্ছে তোমার ভালোবাসার দুর্গ আর কি। তো সেই ভালোবাসার দুর্গের উপরে অনেক তোমার দাস দাসী, তারপর তোমার কুমারী মেয়েরা সব দাঁড়ানো, এবং নিচে দেখো যে বীর পুরুষ যারা তারা তোমার আসছে সেই ভালোবাসার দুর্গকে দখল করার জন্য, এবং তারা যে অস্ত্রগুলো ব্যবহার করছে, দেখো যে এখানে তীর ধনুক। তো এখানে দেখো যে তীর ঠিক আছে, কিন্তু ধনুকের বদলে সেখানে তোমার গোলাপের বাস্কেট, সেই গোলাপের বাস্কেট ছুঁড়ে মারা হচ্ছে ভালোবাসার দুর্গে। এবং এরকম একটা ঘটনা নেই, দেখা যায় অনেকেই চেষ্টা করছে সেই দুর্গে ওঠার জন্য। তো সমসাময়িক একটা কবিতা বা এরকম রোমান্টিক একটা বই থেকে এই ইলাস্ট্রেশনটা করা। আর মাঝখানে দুইটা প্যানেলে দেখো যে তোমার দুইজন নাইট বা দুইজন বীর পুরুষ যারা ঘোড়ায় চড়ে নিজেদের মধ্যে যুদ্ধ করছে,
এবং উপর থেকে দেখো যে অনেক মেয়েরা দাঁড়ায় সেটা দেখছে এবং আনন্দ উল্লাস প্রকাশ করছে সেটা। এবং তারপরে একদম ডান দিকের যে প্যানেলটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নাইটদের মধ্যে যিনি বিজয়ী হলেন, যিনি ফাইনালে মানে জয়ী হলেন, তাকে একজন এরকম একজন কুমারী এসে যে তোমার ইয়ে করে নিচ্ছে, বরণ করে নিচ্ছে আর কি, ফুল ফুল দিয়ে, এই আর কি। তো এখানে যে মানে ধর্মনিরপেক্ষ বিভিন্ন জিনিস, মানে বিভিন্ন আর্টিফ্যাক্টস গুলো কেমন ছিল, বিভিন্ন মানে মানে এটা তো ক্রাফট আইটেম যদিও, মানে অন্যান্য শিল্পকর্মগুলো কেমন হতো সেটার একটা এক্সাম্পল তোমরা পাচ্ছ। আচ্ছা, এরপরে ইংল্যান্ডের সালসবুরি। আজকে তো আসলে বুঝলাম না, অনেকক্ষণ হয়ে গেল আসলে, মানে অনেক বেশি, মানে 1.5 ঘন্টার মতন নাকি নাকি না এত হয়নি বোধ হয়। জি স্যার, 1.5 ঘন্টার মতো হয়েছে। স্যার 1.5 ঘন্টা। আচ্ছা, শেষ করেই দিই আজকে, আর রাখার দরকার নেই এটা। ইংল্যান্ডের সালসবুরি ক্যাথেড্রাল, নিও ক্লাসিক্যাল, সরি মানে নিও মানে নিউ স্টোন এজের খুব বিখ্যাত একটা স্থাপত্য, তোমরা জানো। নব্যপ্রস্তর সময়ের খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপত্য কিন্তু এই সালসবুরিতে, ইংল্যান্ডের। বলতে পারবে কেউ? স্যার স্টোনহেঞ্জ। স্টোনহেঞ্জ, রাইট। হ্যাঁ, রাইট, স্টোনহেঞ্জটা কিন্তু সালসবুরিতে। তো ইংল্যান্ডে, অর্থাৎ এতক্ষণ আমরা ছিলাম হলো ফ্রান্সে। ফ্রান্সের একদম শুরু থেকে হাই পর্যন্ত গথিক স্থাপত্যের যে বিবর্তন সেটা আমরা দেখলাম। এখন আমরা আসলাম ইংল্যান্ডের সালসবুরিতে, অর্থাৎ ইংল্যান্ডে কিন্তু আবার একটু আলাদা আর কি। হ্যাঁ, তো মূলত আসলে ফ্রান্স ছিল কিন্তু ওই সময়ে তোমার ইন্টেলেকচুয়াল বা তোমার বুদ্ধিবৃত্তিক প্রাণ কেন্দ্র ছিল হলো ফ্রান্সের প্যারিস। সেখান থেকেই কিন্তু আসলে সবকিছু আশেপাশের ইউরোপের অন্যান্য দেশগুলোতে যায়। তো একটা সময় তোমার এটা তোমার ইংল্যান্ডেও একটা প্রভাব বিস্তার করে এই গথিক স্থাপত্য। ফলে গথিক স্থাপত্যের প্রভাবে ইংল্যান্ডের স্থাপত্যগুলো কেমন হলো সেটা একটু দেখো। সালসবুরিতে যে তোমার ক্যাথেড্রাল আমরা দেখতে পাচ্ছি, সেটার প্রবেশ মুখটা কিন্তু ফ্রান্সের যে ক্যাথেড্রাল গুলোর আগে আমরা এতক্ষণ দেখে আসলাম সেগুলো থেকে বেশ একটু আলাদা, তাই না? নিজস্ব একটা আইডেন্টিটি এখানে আছে ইংল্যান্ডের স্থাপত্যের। এখানে দেখো যে তোমার ওই যে ওরকম গোল রোজ উইন্ডো দেখতে পাচ্ছি না, বা সামনের যে ফাসাদ সেটা কিন্তু মানে মূল ইয়ের চেয়ে উঁচু না আর কি, মূল নেভ বা ট্রান্সেপ্টের থেকে কিন্তু উঁচু না। কিন্তু এর আগে আমরা তোমার যে রাইমস ক্যাথেড্রাল বা আমেন্স ক্যাথেড্রাল দেখে আসছি, সেগুলো কিন্তু প্রবেশ মুখটা অনেক বেশি হাইলাইটেড বা অনেক বেশি নেভ বা ইয়ের চেয়ে উঁচু। এখানে সেটা না, প্রবেশ মুখটা কিন্তু সেই তুলনায় বেটে খাটো আর কি, ছোটখাটো আর কি। তো পেছনে কিন্তু অনেক লম্বা একটা নেভ আমরা দেখতে পাচ্ছি। ট্রান্সেপ্ট যদিও এখানে 2টা পাবো আমরা। তারপরে প্রথম ট্রান্সেপ্টের জায়গা থেকে একটা ক্রসিং টাওয়ার উঠে যাচ্ছে, যদিও এখানে ভেতরে অন্যান্য বৈশিষ্ট্য কিন্তু সেমই আসলে বলতে গেলে। যদিও প্রবেশ মুখটা, তারপরে ডাবল ট্রান্সেপ্ট, এগুলো কিছু কিছু জিনিস আলাদা পাবে, কিন্তু তারপরেও ভেতরে মূল যে বিষয়গুলো যেমন পয়েন্টেড আর্চ, রিপ ভল্ট, এগুলো কিন্তু আবার একই পাবো আমরা। এই যে ভেতরে দেখো যে ডাবল ট্রান্সেপ্ট আমরা দেখতে পাচ্ছি, এবং প্রথম ট্রান্সেপ্টের মাঝখান থেকে একটা ক্রসিং টাওয়ার উঠে যাচ্ছে। এই যে ভেতরে দেখো যে এই যে পয়েন্টেড আর্চ, তারপরে এই যে রিপ ভল্ট দেখতে পাচ্ছ, 4 পার্টিয়াল ভল্ট, তারপরে এই যে ক্লাইরেস্টরি, ট্রাইফোরিয়াম, নেভ আর্কেড, পাশে আইলস, এগুলো আসলে একই আর কি। এটা নিয়ে সময় নষ্ট না করি। এখানে 2 রকমের মার্বেল ব্যবহার করা হচ্ছে, যেমন নিচের অংশে ব্ল্যাক মার্বেল, উপরের অংশে হোয়াইট মার্বেল, এগুলো আর কি। তারপরে ইংল্যান্ডের আরেকটা জায়গা কি, গ্লোসেস্টার, আচ্ছা, স্কোয়ার অফ গ্লোসেস্টার ক্যাথেড্রাল। এখানে দেখো যে ইংল্যান্ডে একটা নতুন জিনিস আমরা পাচ্ছি, যে তারা এই যে রিপ গুলাকে এত বেশি একটার সঙ্গে আরেকটা আরো বেশি কানেক্টেড করলো, যে সেটা কিন্তু আরেকটা ডেকোরেশনের তৈরি করলো আর কি, আরেকটা ডিজাইন তৈরি হলো আর কি। বুঝতে পারছো? এত মানে প্রয়োজনের অতিরিক্ত একটার সঙ্গে আরেকটা কানেক্ট করে আরো বেশি ডিজাইনিক একটা রূপ দিল, আরো বেশি আলংকারিক হয়ে উঠলো ছাদগুলো আর কি। দেখো যে সিলিংটা কেমন দেখা যাচ্ছে, এই যে মূল যে রিপ, তার সঙ্গে দেখো যে একটা আরেকটার সঙ্গে যোগ করে মাঝখানে লাইন টেনে একটা আরেকটা, মানে এগুলো জাস্ট ডেকোরেশনের জন্যই করা। এটা মানে যে ছাদ আরো বেশি স্ট্রং হচ্ছে তা কিন্তু না, স্ট্রং যা করা সেটা কিন্তু রিবই করে দিচ্ছে আর কি। তারপরে এক্সট্রা আরো বেশি অর্নামেন্টেশন হচ্ছে,
এবং দেখো যে উঁচু উঁচু নেভ, এবং সেই উঁচু নেভ থেকে তোমার এই যে কম্পাউন্ড পায়ার গুলো উপরে যে একটা সময় একটার সঙ্গে একটা কানেক্টেড হয়ে, রিপ গুলো একটার সঙ্গে কানেক্টেড হয়ে তোমার একদম অর্নামেন্টস এর মতন আর কি একটা অবস্থা তৈরি হচ্ছে। আচ্ছা, এটা শেষ আর কি। তোমরা একটু যদি পড়তে চাও পড়ে নিও। আচ্ছা, এরপরে হলো তোমার ইংল্যান্ডের দক্ষিণ দিকে। এই যে দেখো যে ইংল্যান্ডে কিন্তু এই বিষয়টাই আমরা দেখলাম যে এখানে দেখো এবং এটা দেখো তোমার চাইল্ড অফ থ্রি, এটা চ্যাপেল মানে বুঝতে যে ব্যক্তিটা উপাসয় যে রিপ গুলো, সেই রিপ গুলো কিন্তু তোমার বেশ খানিক পর্যন্ত, এবং কিছু কিছু জায়গায় সেই টুকরোগুলো থেকে মনে হচ্ছে যে উপর থেকে পাহাড়ের ভিতরে আমরা যেরকম দেখি যে কিছু কিছু অংশ নিচের দিকে সুচালো খুব শার্প ভাবে নেমে আসে, তাই না ভাই? তোমার এই যে বরফের কোনো গুহায় গেলে দেখবা যে বরফ গলে গলে নিচের দিকে ফোটায় ফোটায় উপর থেকে নিচের দিকে শার্প কিছু এজ তৈরি হয়, তাই না? বা শার্প কিছু পয়েন্ট তৈরি হয় আর কি। তো সেরকম কিছু ব্যাপার এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছ? বুঝতে পারছো আমার কথাটা? বা ছবি দেখা দেখে বুঝতে পারছো? জি স্যার। এই যে মানে বরফের বা তোমার পাহাড়ের অনেক ইয়েতে দেখবা যে এরকম কিছু অংশ পাওয়া যায় যে নিচের দিকে খুব সুচালো কিছু অংশ নেমে আসে, তো সেরকম একটা ফিলিং তৈরি হচ্ছে এবং আরো বেশি তোমার মানে আলংকারিক হচ্ছে আর কি জায়গাটা। এটা হলো ওয়েস্টমিনস্টার অ্যাবের মূল ব্যাপারটা, যে উপরে যে তোমার রিপ গুলা আরো বেশি তোমার ডেকোরেটিভ হয়ে একদম মানে কানের দুলের মতন আর কি। আচ্ছা, এরপরে আসলে যে ইংল্যান্ডে কেমন ধরনের স্থাপত্য হলো সেটা আমরা দেখলাম। এরপরে জার্মানিতে কেমন হলো? আচ্ছা, গারহেড অফ ক্লোন, ক্লোন ক্যাথেড্রাল, ক্লোন জার্মানি বিজ্ঞান 1248 শুরু হলো। এই আসলে আর কি বলবো, এই যে তোমার দেখো যে এখানে আমরা তিনটা প্যানেল বা তিনটা লেভেলের সারি পাচ্ছি। এই যে নিচে তোমার যে ইয়েগুলো সেগুলো দেখো যে ল্যান্ডসেট আর কি, লম্বা লম্বা ল্যান্ডসেট আর কি। মানে এখানে তোমার পিলার গুলো মানে মানে দুইটা পিলারের মাঝখান থেকে চিকুন শার্প একটা ল্যান্ডসেট, এবং পুরোটাই তোমার আলো আসার জন্য আবার স্টেন গ্লাস দেওয়া। তারপরে যে ট্রাইপোরিয়াম, সরি ট্রাইপোরিয়াম না, এটা কি জানি বলে, আমি এরকম তো বললাম। ট্রাইপোরিয়াম না, এটা তোমার হলো ট্রাইগ্লিফ। তারপরে জার্মানির হলো মারবার্গ জার্মানি, সেন্ট এলিজাবেথ ক্যাথেড্রাল। সেন্ট এলিজাবেথের ভেতরে দেখো যে এখানে আইলসের যে ছাদ আর নেভের যে ছাদ সেটা কিন্তু একই হাইটের। এটা একটা নতুন বিষয় যে জার্মান কিন্তু তার নিজের পছন্দ মতন, নিজের সুবিধা মতন এই গথিক স্থাপত্যকে আবার নিজের মতন করে একটা মডিফাই করে নিয়েছে আর কি। ফলে দেখা যাচ্ছে যে এখানে তারা ক্লিয়ার স্টোরি কিন্তু নাই। ক্লিয়ার স্টোরি বলতে উপরে উপরে যে আলো আসার জন্য যে প্যানেলটা, এখানে যে পরপর দুই সারি মানে মাঝখানে তোমার এই যে অন্যান্য যে তোমার ট্রিবিউন বা এই যে ট্রাইপোরিয়াম যে অন্যান্য অংশগুলো সেগুলো কিন্তু কিছুই নাই এখানে। এখানে জাস্ট দুইটা সারি তোমার জানলা, এবং সেই জানলা দিয়ে আলো আসে ভেতরে, প্রচুর আলো আসতে পারে। অন্যান্য দেখা যাচ্ছে পয়েন্টেড আর্চ, তারপরে রিপ ভল্ট, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি যেটা বললাম যে আইলস এবং নেভের ছাদ একই হাইটে। স্যার ওই আগের থেকে যে ডায়াগোনাল রিপ ছিল, ডায়াগোনাল রিপ তো দেখতেই পাচ্ছি যে মানে তাও কেমন স্যার জানি হালকা লাগছে। মানে এটা হলো ট্রান্সভার্স রিপ, যেটা তোমার আড়াআড়ি রিপ, আর এইগুলো তো ডায়াগোনাল রিপ। এই যে কোনাকুনি যাচ্ছে, তাই না? কোনাকুনি যেটা যাচ্ছে সেটা তো মানে একটা একটাকে ছেদ করে যাচ্ছে, ক্রস তৈরি হচ্ছে, সেটাই তো ডায়াগোনাল। জি এরপরে দেখো জার্মানির আরেকটা ক্যাথেড্রালের স্টার্সবার্গ ক্যাথেড্রালে
টিম্পানামের একটা অংশ আমরা দেখতে, মানে টিম্পানামটা আমরা দেখতে পাচ্ছি ডেথ অফ দ্য ভার্জিন, অর্থাৎ মেরি মারা যাচ্ছেন। তো মেরি এখানে দেখতেই পাচ্ছ যে মেরি এখানে সবার মাঝখানে শায়িত অবস্থায়, এবং আশেপাশে দেখো যে যিশু আছে এখানে, যিশু এবং তার সঙ্গে যে 12 জন শিষ্য তারা একই সঙ্গে উপস্থিত, এবং সবাই দেখো যে শোকে মোহমান্য, শোকে কাতর। এবং এখানে দেখো যে এই কম্পোজিশনটার মধ্যে কিন্তু খুব ইউনিটি আছে একই সঙ্গে, আবার একই সঙ্গে কিন্তু এই টিম্পানামের মধ্যে এতগুলো দাঁড়ানো ফিগারকে অ্যারেঞ্জ করার জন্য যে টেকনিক্যাল ব্যাপার সেটাও কিন্তু খুব সুন্দর করে সলভ করা হচ্ছে, মানে খুব বুদ্ধিবৃত্তিক ভাবে এই টেকনিক্যাল জায়গাটাকে সলভ করা হচ্ছে। কেমন দেখো যে এই টিম্পানামের যে আর্চ, সেই আর্চটা কি মানে মানে অর্ধবৃত্তকার, তাই না? অর্ধবৃত্তকার এই জায়গাটায় যদি আমি দাঁড়ানো ফিগার করতে চাই তাহলে সবার তো সমান হাইট দেওয়া সম্ভব না। এরকম একটা সলিউশন কিন্তু আমরা সেই ইয়েতে আর্কাইক সময় দেখে আসছি, তাই না? গ্রিকরা যেটা করলো মনে আছে করো, এই যে তোমার পেডিমেন্টের ভেতরে কিভাবে স্কাল্পচার বসাবে সেই জন্য তারা আস্তে আস্তে ক্রমান্বয়ে মাঝখানে দাঁড়ানো ফিগার অ্যাথেনার দিল, তারপরে দুই পাশে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে দাঁড়ানো থেকে বসা সাহিত্য ফিগার। এইখানেও কিন্তু টিম্পানামের যে স্থাপত্যের নিজস্ব যে বৈশিষ্ট্য, যে টিম্পানামটা হাফ সার্কেল একটা জায়গা হবে, তাই না? সেই বৈশিষ্ট্যটাকে যেমন ঠিক রাখতে হবে, আবার একই সঙ্গে ভাস্কর কিন্তু এই গল্পটাও তাকে বলতে হবে। তো ফলে তিনি টেকনিক্যাল ভাবে দেখো যে মাঝখানে একটা সাহিত্য ফিগার দিলেন, এবং বাকি সবগুলো ফিগার সবাই এইদিকে ঝোঁকা, এদিকে উঁচু হয়ে উকি দিচ্ছেন আর কি। তো ফলে দেখা যাচ্ছে যে টেকনিক্যালি সবার মাথাটাই একটা সার্কেলের মধ্যে, একটা হাফ সার্কেলের মধ্যে আনা সম্ভব হলো। এখানে দেখো যে মেরির যে পোর্ট্রেট এবং তার যে চুল এবং কাপড়, সেটা দেখে কিন্তু এটা বুঝতে পারছি যে এই যে ভাস্কর তিনি কিন্তু এই যে এর আগে আমরা যে ভেজিটেশন যে ছবিটা দেখে আসছি, ভেজিটেশন যে স্কাল্পচারটা দেখে আসলাম যে মেরি এবং এলিজাবেথ, তাই না? এলিজাবেথের সঙ্গে দেখা করতে গেলেন মেরি, সাপ্তাহ ক্যাথেড্রালে দেখে আসছি না আমরা এর আগে, আজকে তো দেখলাম। তো সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে সেই স্কাল্পচারকে এই এই যে ভাস্কর, এই স্ট্রাসবার্গ ক্যাথেড্রালের যে ভাস্কর, তিনি যে সেইটাকে স্টাডি করে আসছেন বা সেটা দেখছেন, সেটা কিন্তু এখানে মেরির ড্রাপারি থেকে শুরু করে তার চুল, তার পোর্ট্রেটের মধ্যে আমরা বুঝতে পারছি আর কি। এবং এটা অনেক মানে বেশ ন্যাচারালিস্টিক ধরনের স্কাল্পচার, যদিও ড্রাপারি গুলো একটু অতিরঞ্জিত ভাবে দেওয়া। এবং এখানে একটা মজার ব্যাপার কি যে একই সঙ্গে যেমন এই মেরির দিকে সবাই তাকায় আছে, সবাই ঝুঁকে আছে, এটাতে একটা ইউনিটি তৈরি হচ্ছে। নিচে যে ভাঁজগুলো, এগুলো সবকিছু দেখা যায় মনে হচ্ছে যে এইখান থেকেই আশেপাশের এই শিষ্যদের গায়েও, এই যিশুর গায়েও, এবং এই যিশুর যে শিষ্য তাদের মধ্যেও মনে হচ্ছে যে এই ড্রাপারিটা প্রবাহিত হচ্ছে, তাই না? মনে হচ্ছে যে একটা ড্রাপারি দিয়ে সবগুলো মানুষকে র্যাপ করা, এরকম একটা ইউনিটি, একটা ফিল কিন্তু হচ্ছে। তো ড্রাপারি গুলো এমন ভাবে কার্ভ করা যে এরকম একটা ইউনিটির যে শোক বা দুঃখ এবং এই মুমূর্ষ অবস্থা, সেই ব্যাপারটা যে সবাইকে আক্রান্ত করেছে, তাদের এক্সপ্রেশনে শুধু ভাস্কর দেখায় ক্ষান্ত হননি, একই সঙ্গে তাদের ড্রাপারের মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা প্রবাহিত হচ্ছে, এবং মেরির দুঃখে দুঃখে সবাই দুঃখী, তাই না? এবং এখানে দেখা যায় যিশুর হাতে একটা ছোট ডল, এই ডলটার মানে হলো যে যিশু মেরির যে আত্মাটাকে, সেটাকে তিনি গ্রহণ করছেন বা নিয়ে নিচ্ছেন আর কি, মানে খুব যত্ন করে সেটা গ্রহণ করছেন। অর্থাৎ যিশু তার মায়ের মৃত্যু দেখছেন এবং মায়ের যে আত্মাটা সেটাকে মানে রিসিভ করছেন আর কি। সেটা এখানে দেখো যে ড্রাপারির ভাঁজ একই সঙ্গে অতিরঞ্জিত, আবার একই সঙ্গে কিন্তু স্বাভাবিকত্বের ব্যাপারটা আমরা ফিল করতে পারছি, অর্থাৎ এর যে বিভিন্ন লেয়ার এবং এর যে থিকনেস, সেগুলো আমরা অনুভব করতে পারছি। এবং তারপরে তোমার পোর্ট্রেট গুলো দেখো যে তাদের প্রত্যেকের নিজস্ব যে এক্সপ্রেশন, তারপর দাড়ি চুল, এগুলার যে কার্লি ব্যাপারটা, সেগুলো সব কিন্তু ক্লাসিক্যাল আর্টকে বারবার ইন্ডিকেট করছে যে আর্টিস্ট এখন আবার ঘুরে পেছনের দিকে তাকাচ্ছেন এবং ক্লাসিক্যাল আর্টকে ফলো করছেন। তারপর হলো জার্মানির নামবার্গ বা নামবার্গ, জার্মানির একটা জায়গা নামবার্গ ক্যাথেড্রাল। এখানে তোমার একজন রাজা বা একজন তোমার সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ একজন অফিসার, রাজা আর কি, তো তার এবং তার রানীর স্কাল্পচার দেখতে পাচ্ছি। দেখো যে এখানে কিন্তু তাদের দুজনকে বোঝাচ্ছে তারা কিন্তু একটা পোজ দিয়ে দাঁড়ায় আছে নাকি, অর্থাৎ একজন আর্টিস্ট যখন ছবি আঁকেন তার মডেল যেভাবে দাঁড়ায় থাকে সেভাবে মডেলের মতন করে তারা দাঁড়ায় আছে, অর্থাৎ ছবি আঁকার জন্য বা স্কাল্পচার করার জন্য যেভাবে মডেল দেওয়া হয় সেভাবেই এই দুজনকে দেখানো হচ্ছে। এবং তাদের মুখের এবং তার ড্রাপারের কাপড় সবকিছু মেলায় কিন্তু তাদের যে অভিজাত যে ব্যাপারটা, সেটা কিন্তু অনুভব করা যাচ্ছে।
এবং এই সময়কার স্কাল্পচার যে কালার করা থাকতো, অনেক স্কাল্পচার যে কালার করা থাকতো সেটা আমরা বুঝতে পারছি দেখুন যে এই যে পেইন্টেড লাইমস্টোন, অর্থাৎ লাইমস্টোনের পরে ড্রাপারি, তার স্কিনের যে কালার, সেগুলো কিন্তু সেইভাবে কালার করা আর কি, যেটা যেভাবে যে কালার হয় সাধারণত সেইভাবে। এবং খুব দামি জামা কাপড় পরা, রাজার হাতে দেখো যে তোমার একটা সোর্ড, তারপরে তোমার একটা শিল্ড, এগুলো দেখতে পাচ্ছি। এবং তাদের মুখের মধ্যে কিন্তু সেই অভিজাত একটা ব্যাপার আমরা খেয়াল করতে পারছি, রানীর, বিশেষ করে রানীর মুকুট পরা। তো এখানে দেখো যে পেছনে তাদের মাথার উপরে কিন্তু একটা ক্যানোপি, দুইটা আলাদা আলাদা ক্যানোপি আমরা দেখতে পাচ্ছি। ক্যানোপি মানে যে একটা শেড আর কি, স্থাপত্যের একটা অংশ, যেটা স্কাল্পচারকে আরো বেশি স্থাপত্যের সঙ্গে ইন্টিগ্রেটেড বা এক করে নেয়, একীভূত করে নেয়। এবং এখানে দেখো যে স্কাল্পচার গুলো কিন্তু তার পিছনের পিলার গুলো থেকে মনে হচ্ছে যে একদম বের হয়ে আসছে, যদিও পেছনে লাগানো, তারপরেও মনে হচ্ছে যে একদম ইন্ডিভিজুয়াল আলাদা তারা বের হয়ে আসছে। আচ্ছা, তারপরে হলো তোমার কি জানি এটা ব্যামবার্গ রাইডার বলা হয় এটাকে। এটা মূলত আসলে একুস্ট্রিয়ান ফিগার মানে যে অশ্বারোহী আর কি ফিগার। এখানে দেখো যে এটা নিয়ে অবশ্য কিছু বিতর্ক আছে, যেমন কেউ কেউ বলেন যে এটা আসলে মন্দিরের বা মানে সরি গির্জার ভেতরে ছিল না, এটা বাইরে ছিল, পরবর্তীতে আনা হয়। আবার অনেকে বলে যে এটা ভিতরেই তৈরি করা। তো আসলে জানি না আসলে সত্যি কোনটা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে ঘোড়ার এবং মানুষের যে প্রপোর্শন সেটা কিন্তু অনেক বেশি তোমার অ্যাকুরেট। অর্থাৎ ঘোড়ার সঙ্গে একটা মানুষের হাইট, তার বসার পরে যে ধরনের হাইট হওয়ার কথা, সেইগুলো কিন্তু অনেক বেশি নিখুঁত। অর্থাৎ ঘোড়া এবং মানুষের যে প্রপোর্শন সেটা কিন্তু অনেক বেশি তোমার পারফেক্ট। যদিও এখানে দেখা যায় ঘোড়াটার পায়ের বা পেছনের মাংসপেশির ডিটেইলটা বা মানে ভেতরে যে কাঠামোটা সেটা কিন্তু ঠিক ফিল করা যায় না। অর্থাৎ তোমার সেক্ষেত্রে বলতে হবে যে ভাস্কর কিন্তু ঘোড়ার যে অ্যানাটমি সেটার স্টাডি যে ভাস্করের নাই, সে ব্যাপারটা ফিল করা যাচ্ছে। যেমন সামনে এখানে কিন্তু আরো অনেক রকমের অ্যানাটমিক্যাল মাসেলের অনেক কাজ আছে যেগুলো নাই আর কি এখানে। তো ফলে দেখা যাচ্ছে যে প্রপোর্শন ঠিক থাকলেও ঘোড়ার যে অ্যানাটমি সেগুলোর ব্যাপারে আর্টিস্ট কিন্তু তখনো খুব নিশ্চিত নন আর কি। তো ইনি হলো তোমার, ইনিও একজন শাসক, আবার অনেক সময় বলা হয় যে ইনি একজন সেন্ট গ্রেগরি এরকমও বলা হয় আর কি। মানে মতভেদ আছে আর কি যে ইনি কে। তো মূল বিষয় হলো যে দেখো হাই গথিক সময় থেকে আমরা আবার সেই ক্লাসিক্যাল স্কাল্পচারের প্রভাব ব্যাপক আকারে ইউরোপের বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি স্কাল্পচারে সেটা। এবং এখানে দেখো যে তোমার এই একটা ক্যানোপি আমরা দেখতে পাচ্ছি, যদিও ক্যানোপিটা কিন্তু ঘোড়াটাকে কভার করে নাই, শুধুমাত্র এই উপরের অশ্বারোহী যেটি তাকে কভার করে আছে। এবং পরবর্তীতে কিন্তু রেনেসাঁ যখন তোমরা সেকেন্ড ইয়ারে পড়বা তখন দেখবা যে একুস্ট্রিয়ান ফিগার কিন্তু অনেক একুস্ট্রিয়ান ফিগার, দোনাতেল্লো, তারপরে তোমার এরকম অনেক আর্টিস্টের একুস্ট্রিয়ান ফিগার দেখবা আর কি। তারপরে দেখো, তারপরে আসলো কি আছে, তারপরে হলো জার্মানির। এটা দেখো যে এই স্কাল্পচারটা কিন্তু খুব আলাদা আর কি, অন্যান্য স্কাল্পচার খুব আলাদা। এখানে দেখো যে মেরি এবং যিশু, এবং দুইজনেরই প্রপোর্শন মানে এগুলো খেয়াল করলে দেখবে যে অনেক বেশি ডিস্টর্টেড, তাই না? অনেক বেশি তোমার ডিস্টর্টেড আর কি, মানে একটু বিকৃত মনে হয়, মানে প্রপোর্শন গুলো কিন্তু সঠিক না। মাথাগুলো অনেক বড়, হাত পা গুলা অন্যরকম আর কি। এখানে দেখো যে মেরি কোলে যিশু আর কি, এবং যিশুকে বোঝা যাচ্ছে প্রাপ্তবয়স্ক যিশু, যিনি আর কি মানে ক্রুশ থেকে নামানোর পরে হাতের ক্ষত, তারপরে মুখটা ঢলে পড়ে আসছে আর কি পেছন দিকে। এখানে দেখো যে সময়ের যে আসলে অস্থিরতা, তার একটা রিফ্লেকশন আমরা আসলে এই স্কাল্পচারে দেখতে পাচ্ছি। এটা অধিকাংশই তার থেকে মনে করেন সময়ের অস্থিরতাটা কি, এখন এটা একটা বিষয়। যেমন দেখো যে 1400 শতকে কিন্তু একটা বড় একটা বিউবনিক একটা প্লেগ হয় এই অঞ্চলে, এই ওয়েস্টার্ন ইউরোপে। বিউবনিক প্লেগটা হলো যে তোমার মাছির মাধ্যমে একটা প্লেগ রোগ ছড়ায় পড়ে, যার কারণে তোমার প্রচুর মানুষ, মানে বলা হয় যে তোমার ইউরোপের 1/3 মানুষ মারা যায় আর কি, এত মহামারী আকার ধারণ করে এটা। 1400 শতকে এই একটা মহামারী, বিশাল একটা মহামারী গেল। তারপরে তোমার এই যে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে তোমার 100 বছরের একটা যুদ্ধ হলো, যেটা তোমার 1337 সালে শুরু হয় আর কি। 1337 থেকে 100 বছরের একটা যুদ্ধ ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে থেকে যুদ্ধ হয়, সেটার আবার প্রভাবটা অবশ্যই আশেপাশে ছিল আর কি। এরকম দুর্যোগ, দুর্বিষহ, মহামারী সবকিছু মিলায় দেখা যাচ্ছে যে সেটার একটা মানে আবেগীয় একটা ব্যাপার কিন্তু শিল্পের মধ্যে ধরা পড়ে আর কি। অর্থাৎ এই সময় যে মানে জার্মানি থেকে বা অন্যান্য অনেক দেশে বেশ কিছু স্কাল্পচার এরকম ভাবে তৈরি হতে লাগলো, যেটার মধ্যে দেখা যাচ্ছে যে খুব দুঃখী ভাবে ম্যারিকে দেখানো হচ্ছে, অথবা
যীশু খ্রিস্টকে অনেক স্যাডিস্ট ভাবে মানে খুবই দুঃখ ভারাক্রান্ত ভাবে মেরিকে বা যীশুকে দেখানো হচ্ছে, এই ধরনের অনেক ব্যাপার আমরা দেখবো। অর্থাৎ এক্সপ্রেশন কে প্রাধান্য দেওয়া হচ্ছে আর কি। ভিতরকার যে ইনার ফিলিং গুলা মানুষের মধ্যে যেটা বিরাজমান, আর্টিস্ট সেই ফিলিং গুলাকে তার যিশু, মেরি বা এই ধরনের স্কাল্পচারের যে ক্যারেক্টার গুলো সেগুলোর মধ্যে দিচ্ছেন। এখানে আসলে এই যে ডিস্টর্টেড হওয়ার কারণে কিন্তু ওই সময়টাকে কিন্তু আসলে এই স্কাল্পচারটা রিপ্রেজেন্ট করে আর কি, বুঝতে পারছো? সেই মানে এই আর কি মূল বিষয়টা। তো এটা হলো উডেন একটা স্কাল্পচার ও কার্ভিং অবশ্যই। আর হলো যে যাক শেষ হলো আর কি। তো তোমরাও মুক্ত হলে আমিও বাঁচলাম। তো আমি পরশুদিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল 10টায়। আর সকাল 10টায় আমি একটা লিঙ্ক পাঠাবো, এবং সেই লিঙ্ক পাঠানোর পরে যার নাম প্রথমে, সে শুধুমাত্র প্রবেশ করবে, এবং সে বের হওয়ার পরে সেকেন্ড যে আমি যখন তোমাদের গ্রুপে লিখবো, যে সেকেন্ড নামটা যখন আসবে, আমি যখন লিখবো তখন তোমরা সেকেন্ড সেই ব্যক্তি প্রবেশ করবে আর কি। তারপর সে বেরোনোর পর আমি থার্ড জনের নাম লিখবো, থার্ড জন প্রবেশ করবে, এইভাবে চলবে। হ্যাঁ বলো। একটা রিকোয়েস্ট ছিল স্যার, রিকোয়েস্ট হচ্ছে ওই মানে একবারে কি রুটিনটা দেওয়া যায়, মানে নেক্সট 10 জন মানে একেবারে টোটাল যে নেক্সট 5 ডেজ বা 6 ডেজ এটা একবারে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া অবশ্যই যায়। এখন গতকালকে 2টা দেওয়ার কারণ হলো কি, যে তোমার এই 2টা দেওয়ার পরে আমি দেখলাম যে বাকি যে পেজটা, সেটা অর্ধেকটাই এক পেজে, আর এক পেজে হলো বাকি অর্ধেকটা। তো এটা আবার এডিট করা ঝামেলা। এইসব কারণে আমি দেখলাম যে 2টা আপাতত দেই। তো আমি দিয়ে দেবো তোমার, দেখি যে আস্তে আস্তে দিয়ে দেবো আজকালকের মধ্যে। আস্তে আস্তে বাকিগুলো আমি দরকার হয় যে তোমার টাইপ করে দিয়ে দেবো আর কি। ওকে স্যার, তারিখটা লেখা থাকবে উপরে, তারপর 10 জনের নাম দিয়ে দেবো। এইভাবে আজকে থেকে আমি দিয়ে দেবো তাহলে। স্যার মানে একবারে দিলে হবে কি, সবার আর কি একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে তো স্যার, মানে আর মেন্টাল প্রিপারেশন তো নিয়ে তোমাদের 10 তারিখ থেকে ভাইবা, 10 তারিখের মধ্যে সব ডিপার্টমেন্টের সব প্রিপারেশন শেষ হয়ে যাবে। জি স্যার। বুঝতে পারছো? এই ঠিক আছে, আমি তারপর দিয়ে দেবো। ঠিক আছে সুপ্রিয়, ওকে। তো ভালো থাকো সবাই। আশা করি মোটামুটি গতিক সময় স্থাপত্য শিল্প সংক্রান্ত একটা ভালো ধারণা তোমাদের হলো। আর বাকিটা আরো পড়াশোনা করো, আর ভাইবার জন্য প্রিপারেশন নাও। এই হলো ব্যাপার। সবার জন্য শুভকামনা। ভালো থাকো। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ স্যার। ক্লোজ। নমস্কার স্যার। নমস্কার।